লেকচার মধ্যযুগের লেকচার 1 হয়েছিল। আজকে আমরা মধ্যযুগের 2 নম্বর লেকচারে আলোচনা শুরু করব। 2 নম্বর লেকচারে আমাদের যে বিষয়গুলো আছে শুরুতে, অর্থাৎ আমাদের আজকের লেকচার ওকে। তো আজকে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের মধ্যযুগ 2 নম্বর লেকচারে, এবং প্রথমেই আমরা যেটা শিরোনাম করছি সেটা হচ্ছে মহাকাব্য। মহাকাব্য, কাব্য শব্দটির আগে আমরা এখানে মহা ব্যবহার করেছি। তো মহা লাগানোর পরে কাব্যটাকে বড় বোঝায় না ছোট বোঝায়? স্বাভাবিকভাবে এটা বড় বোঝাবে। জনের আগে মহা লাগাইলে এটা কি হয়? মহাজন। পুরুষের আগে মহা লাগাইলে কি হয়? মহাপুরুষ। তেমনি কাব্যের আগে মহা লাগাইলে এটা হবে মহাকাব্য। তো তার মানে হচ্ছে মহাকাব্য আকৃতিগত দিক থেকে অবশ্যই বড় হবে। মহাকাব্য আকৃতিগত দিক থেকে, আকৃতির দিক থেকে এটা বড় হবে। ছোট করে মহাকাব্য হয় না, এটা সাইজের দিক থেকে এটা অনেক বড় ধরনের একটা কাব্য হবে। বড় করে কোনো কাব্য লিখলে এটা মহাকাব্য হবে না। মহাকাব্যের আরো কতগুলো বৈশিষ্ট্য আছে। একটা মহাকাব্য মানে সেখানে অবশ্যই যুদ্ধ বিগ্রহের বর্ণনা থাকবে। মারামারি কিলাকিলি ছাড়া কোনোদিন কোনো কাব্য মহাকাব্য হবে না। মহাকাব্য মানেই বুঝবেন সেখানে একটা যুদ্ধ বিগ্রহের কথা আছে। আর যে কোনো যুদ্ধ নিয়েই মহাকাব্য লেখা যায় না। মহাকাব্যের যুদ্ধ হয় কোনো ঐতিহাসিক যুদ্ধ, মানে ইতিহাসে সংঘটিত হয়েছে এমন কোন যুদ্ধ অবলম্বনে মহাকাব্য লেখা হয়, অথবা পৌরাণিক কোন যুদ্ধ, মানে পুরাণে উল্লেখ করা হয়েছে এমন কোন ঘটনা নিয়ে, এমন কোন যুদ্ধ নিয়ে যে মহাকাব্য রচিত হবে, মহাকাব্য রচিত হবে। তার মানে আমরা বলছি মহাকাব্য কৃতিগত দিক থেকে বড় হবে। মহাকাব্যের যুদ্ধ বিগ্রহের কথা থাকবে, সেই যুদ্ধ হবে ঐতিহাসিক কিংবা পৌরাণিক যুদ্ধ। তার মানে আমরা বলতে পারি ঐতিহাসিক কিংবা পৌরাণিক যুদ্ধ বিগ্রহ অবলম্বনে রচিত বিশাল আকৃতির যে কাব্য, সেটাকেই মহাকাব্য বলে। এই ছাড়াও আমরা বলতে পারি একটা মহাকাব্যে কমপক্ষে 8টি স্বর্গ থাকে। কমপক্ষে 8টি স্বর্গ। এই স্বর্গ মানে অংশ, অধ্যায়। এই স্বর্গ মানে কিন্তু বেহেশত না, নিচে বফলা লাগাইলে বেহেশতে চলে যাবেন। এই স্বর্গ কমপক্ষে 8টি স্বর্গ থাকবে। যেমন বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য, সেখানে 9টি স্বর্গ আছে। মেঘনাদবধ কাব্যে 9টি স্বর্গ আছে। এবং মহাকাব্যে সাধারণত বীর রসের প্রাধান্য থাকে। বীর রসের প্রাধান্য, বীর রসের প্রাধান্য থাকে মহাকাব্যে। অর্থাৎ মহাকাব্যে সাধারণত বীর রস থাকে। রস বলতে আপনারা কি বুঝেন? কোন দ্রব্য খাইলে যে স্বাদ লাগে না, ওই স্বাদটা সাহিত্য পড়লেও একটা স্বাদ লাগে। তবে কোন দ্রব্য খাইলে যেই স্বাদটা আপনি জিহ্বা দিয়ে উপলব্ধি করতে পারেন, সাহিত্যের এই স্বাদটা আপনি জিহ্বা দিয়ে উপলব্ধি করতে পারবেন না। তার মানে এই যে অন্তরাত্মার একটা স্বাদ আছে, যে কোনো সাহিত্য পড়লে আপনি ওই অন্তরাত্মা দিয়ে স্বাদকে উপলব্ধি করতে পারেন। কবর কবিতা যখন আমরা পড়ছি, তখন বৃদ্ধ তাদের 5 জন পরমাত্মীয়ের মৃত্যুর কথা কবর কবিতায় বর্ণনা করা হয়েছে। সেই কাহিনী যখন একজন পাঠক হিসেবে আমরা পড়ি, তখন আমাদের মনে দাদুর জন্য একটা করুণা জাগে, করুণার সঞ্চার হয়। তখন আমরা বলি কবর কবিতার মধ্যে কি রস আছে, এর নাম করুণ রস। আবার বিদ্রোহী কবিতা যখন আপনি পড়বেন, আমি তাহা করিবাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ আমি ঝঞ্ঝা। পুরো কবিতা যখন আপনি আবেগ নিয়ে পড়বেন, শুনবেন, আপনার রক্ত টলমল করবে, ইচ্ছে করবে এখনই যে কয়টা পেট্রোল বোমা মেরে দিয়ে আসি। এই যে বিদ্রোহী কবিতা পড়ে আপনার ভেতরে একটা বীরত্বের ভাব সঞ্চারিত হলো, তখন আমরা বলি বিদ্রোহী কবিতার মধ্যে একটি রস আছে, এর নাম বীর রস। তার মানে যে কোনো সাহিত্য পড়ার পরে পাঠকের মধ্যে একটা ভাবের উদয় হয়। ওই ভাব অনুসারে আমরা রসের নামকরণ করি। যেমন সাখাওয়াত স্যারকে যদি আপনি চিন্তা করেন, সাখাওয়াত স্যার আর পরিমণি যদি থাকে একটা রুমের মধ্যে, তখন হয়তো পরিমণি চিৎকার করবে, বাঁচাও বাঁচাও।
এই কাহিনী শোনার পর আমাদের মনেও একটা ভয়ঙ্কর পরিণতি বা ভয়ানক ভাব সৃষ্টি হবে, আতঙ্কের ভাব সৃষ্টি হবে। তখন আমরা বলবো সাখাওয়াত স্যারের এই কাহিনীটার মধ্যে একটি রস আছে, এর নাম ভয়ানক রস। তো সাহিত্য পড়লে এরকম আপনারা একটা স্বাদের সঞ্চার পাবেন, এইরকম রসের বিষয়টা পাবেন। একটা মহাকাব্যে যেহেতু যুদ্ধ বিগ্রহের বর্ণনা থাকবে, স্বাভাবিকভাবে সেখানে একটা রসের বিষয় থাকবে, আর সেটা হচ্ছে বীর রস। আবার এমনও হতে পারে নায়ক নায়িকার বা কারো একজনের কোনো একজনের করুণ পরিণতির মধ্য দিয়ে কাহিনী সমাপ্তি হয়েছে, তখন সেখানে বীর রসের পরিবর্তে করুণ রস মুখ্য হয়ে উঠতে পারে। আমরা বলতে চেয়েছিলাম এই ধরনের বৈশিষ্ট্য সমন্বিত যে কাব্য রচিত হয় সেগুলোকে মহাকাব্য বলে। এই মহাকাব্য হচ্ছে দুই প্রকার। এই মহাকাব্য হচ্ছে দুই প্রকার। একটাকে আমরা বলি সাহিত্যিক মহাকাব্য, একটাকে আমরা বলি সাহিত্যিক মহাকাব্য, আর একটাকে আমরা বলি জাত মহাকাব্য। তাহলে মহাকাব্য কয় প্রকার? দুই প্রকার। আহ আচ্ছা, তো বলেছিলাম তাহলে মহাকাব্য দুই প্রকার, একটা হচ্ছে সাহিত্যিক মহাকাব্য আর একটা হচ্ছে জাত মহাকাব্য। জাত মহাকাব্য হচ্ছে সেই মহাকাব্য যেই মহাকাব্যে কোনো জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরা হয়। কোন জাতির ইতিহাস অবলম্বনে যে মহাকাব্য লেখা হয় সেগুলোকে বলা হয় জাত মহাকাব্য। আর এই ছাড়া যত মহাকাব্য আছে সকলেই সাহিত্যিক মহাকাব্য। কবির মনের কথাকে তুলে ধরে প্রাধান্য দিয়ে যে মহাকাব্য লেখা হয় সেগুলো হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। সারা পৃথিবীতে জাত মহাকাব্য আছে মাত্র চারটি। সারা পৃথিবীতে জাত মহাকাব্য আছে মাত্র চারটি। এই চারটি জাত মহাকাব্য হলো, তাহলে সারা পৃথিবীতে আমরা বলছি জাত মহাকাব্য হচ্ছে মাত্র চারটি। জাত মহাকাব্য চারটি। এই চারটি জাত মহাকাব্যের একটা হলো রামায়ণ, একটা হলো রামায়ণ, আর একটা হচ্ছে মহাভারত। রামায়ণ, মহাভারত, আর একটা হচ্ছে ইলিয়ড, এবং আরেকটি হচ্ছে ওডেসি। তাইলে আমরা বলেছি সারা পৃথিবীতে জাত মহাকাব্য আছে এই চারটি, বাকি সবই হচ্ছে সাহিত্যিক মহাকাব্য। জাত মহাকাব্য মানেই হচ্ছে এই চারটি মহাকাব্য কোন জাতির ইতিহাসকে তুলে ধরে রচিত হয়েছে। তো রামায়ণ, ইলিয়ড এবং ওডেসি এই দুটো মহাকাব্যে গ্রিক জাতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে। গ্রিক জাতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে এবং একজন গ্রিক কবি হোমার এই দুটি মহাকাব্য রচনা করেছেন। ইলিয়ড এবং ওডেসি এ দুটো হচ্ছে গ্রিক জাতির ইতিহাস নিয়ে রচিত, এবং একজন গ্রিক কবি হোমার এই দুটি মহাকাব্য রচনা করেছেন। এই দুটি মহাকাব্য রচনা করেছেন। রামায়ণ মহাভারত যেহেতু জাত মহাকাব্য, মানে এই রামায়ণ মহাভারতীয় কোন জাতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে। তা আপনারা যদি বলতে পারেন তাইলে দেখি রামায়ণ মহাভারতে কোন জাতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে? রামায়ণ মহাভারতে, রামায়ণ মহাভারতে কোন জাতির ইতিহাসকে তুলে ধরা হয়েছে? সাউন্ড হচ্ছে না কেন স্যার? সত্যি কি সাউন্ড হচ্ছে না? এই যে একজন তো কমেন্ট করলো, ইসরাত জাহান কমেন্ট করেছে, সুবর্ণা খানম কমেন্ট করেছে, তার মানে সাউন্ড হচ্ছে। তার মানে তো সাউন্ড হচ্ছে বলতে হবে। সাউন্ড ক্লিয়ার, সুবর্ণা খানম বলেছে, তার মানে একজনের কাছে সাউন্ড ক্লিয়ার, মানে সবার কাছে সাউন্ড ক্লিয়ার হওয়ার কথা। হ্যাঁ, সাউন্ড হচ্ছে, ঠিক আছে। একজন রীতা খাতুন সে ভালো কমেন্ট করেছে যে রামায়ণ মহাভারতে মূলত যেই জাতির কথা বলা হয়েছে সেটা হচ্ছে আর্য জাতি। রামায়ণ মহাভারতে আর্য জাতির, রামায়ণ মহাভারতে আর্য জাতির ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। খ্রিস্টপূর্ব 1500 অব্দে আর্য জাতি এই ভারতে প্রবেশ করেছে। খ্রিস্টপূর্ব 1500 অব্দে, তার মানে আজ থেকে প্রায় 3500 বছর পূর্বে। খ্রিস্টপূর্ব 1500, মানে আগের 1500, আবার এখন 2025, তো 2000 আর 1500 মিলে 3500 বছর পূর্বে আর্য জাতি ভারতে প্রবেশ করেছে। এখানে বলে রাখা ভালো যে বাঙালি একটা সংকর জাতি। বাঙালি যে একটা সংকর জাতি, এটা প্রমাণের জন্য কোনো থিওরি পড়ার দরকার নাই। আপনারা বিভিন্ন জায়গায় দেখলে 10 জন মানুষ দেখলেই দেখবেন 10 জনের চেহারা 10 রকম, একজনের সঙ্গে আরেকজনের চেহারার কোনো মিল নাই। এই দেশে এক একজন দেখবেন কি লম্বা, আবার এক একজন দেখবেন আমার মতো কি বাইট্টা, এক একজন দেখবেন কি কালা, আবার এক একজন দেখবেন কি ধলা। কালার মধ্যে আবার কত রকমের কালা, তেলতিলা কালা, মেডমিডা কালা। বাংলাদেশে মাইয়া দেখতে গেলে কেমন, মাইয়া কালো নাইলে ফর্সা করলে হয় না, মাঝখান দিয়ে ঢুকছে আবার শ্যামলা, শ্যামলার পরে আবার আলাদা আরেকটা ঢুকছে উজ্জ্বল শ্যামলা।
মাল্টি কালার একটা জাতি হলো বাঙালি জাতি। এই জাতির এই যে এত রকমের বৈচিত্র্য এমনি এমনি হয় নাই, বহু জাতির আগমন এই বাংলায় ঘটেছে। কেউ ব্যবসা করতে এসেছেন, কেউ ধর্ম প্রচারের কারণে, কেউ প্রশাসনিক দায়িত্ব পালনের কারণে, কেউ হয়তো খালি ঘুরতে আসছেন। হিউয়েন সাং, ফাহিয়েন, ইবনে বতুতা, এরা খালি দেখতে আসছে। যে যে কারণেই আসুক না কেন, তারা শুধু ওই কাজের মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, আরো বিভিন্ন কাজে জড়িয়ে পড়ে আমাদের চেহারাটাকে বিধ্বস্ত করে দিয়েছেন। সব কথা তো আর আমি বলতেও পারি না, আল্লাহ তো আমাকে লজ্জা শরম দিয়েছে। সাখাওয়াত স্যারের তো কোনো লজ্জা নাই, সে সব কথা বলতে পারে, আমি অত পারি না। এই যে আমাদের চেহারাটা এর ফলে ভিন্ন ভিন্ন নানা রকমের রূপ ধারণ করেছে, তাই না? তো বলেছিলাম এই যে এত জাতির আগমন ঘটেছে, আমরা বলেছি তার মধ্যে বাঙালি জাতির উপর সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছে, মানে বাঙালি জাতির আচার আচরণ, রীতি নীতি, প্রথা পদ্ধতি, সংস্কৃতিতে যেই জাতির প্রভাব সবচেয়ে বেশি, সেটা হলো আর্য জাতি। বাংলার আদিম অধিবাসী বলা হয় অস্ট্রিকদেরকে। তারপর অস্ট্রিক, দ্রাবিড়, মঙ্গোলীয়, নিগ্রো বহু জাতি সত্তার আগমন বাংলায় ঘটেছে। কিন্তু সবচেয়ে বেশি যে জাতির প্রভাব আমাদের উপর আছে সেটা হলো আর্য জাতি। আর্যদের রীতিনীতি আমরা সবচেয়ে বেশি জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে আমরা পালন করি, আমরা লালন করি, আমরা ধারণ করি। তবে এই অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বীরা বিশেষ করে আর্য সংস্কৃতিকে সবচেয়ে বেশি লালন করেন। আমি যদি অন্যভাবে বলতে চাই তাহলে কথাটাকে আরেকটু সহজ করে বললে এভাবে বলতে পারি যে আর্যদের যে সংস্কৃতি সেখান থেকেই মূলত হিন্দু ধর্মের সংস্কৃতির উদ্ভব হয়েছে, বা এগুলো ওখান থেকে সৃষ্টি হয়েছে। আর্যদের যে পবিত্র ধর্মগ্রন্থ ঋগ্বেদ, সেখান থেকে হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো অনেক ধারণা নিয়েছে। তো এই যে আর্য সংস্কৃতি, তার প্রভাব হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে বেশি আছে। সেই আর্য সংস্কৃতির কথা যেহেতু রামায়ণ মহাভারতে আছে, যে কারণে রামায়ণ মহাভারত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। একজন মুসলমানের কাছে, বৌদ্ধের কাছে, খ্রিস্টানের কাছে রামায়ণ মহাভারত দুটো মহাকাব্য, কিন্তু একজন হিন্দুর কাছে রামায়ণ মহাভারত শুধু সাহিত্য কিংবা দুটো মহাকাব্য নয়, এটা পবিত্র ধর্মগ্রন্থ। পরম ভক্তি ভরে শ্রদ্ধার সঙ্গে তারা রামায়ণ মহাভারত পাঠ করে থাকেন হিন্দু ধর্মাবলম্বীরা। 1204-এর পরে যখন এদেশে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলো, মুসলমান শাসকরা দেখলেন রামায়ণ মহাভারতের প্রতি এই অঞ্চলের এই বিশাল জনগোষ্ঠীর পরম ভক্তি আছে, শ্রদ্ধা আছে। রামায়ণ মহাভারত আসলে এমন কি আছে যে এটাকে হিন্দু ধর্মাবলম্বীরা এত ভক্তি ভরে শ্রদ্ধা ভরে পাঠ করে থাকে। তখন মুসলমান শাসকদের রামায়ণ মহাভারত সম্পর্কে জানার একটা আগ্রহ বা কৌতূহল সৃষ্টি হয়েছে মুসলমান শাসকদের মধ্যে। এবং কিন্তু রামায়ণ মহাভারত পড়ে মুসলমান শাসকরা কিছুই বুঝেন না, কারণ এগুলো রচিত হয়েছিল তখন সংস্কৃত ভাষায়। রামায়ণ মহাভারত প্রথমে সংস্কৃত ভাষায় রচিত হয়েছিল, এবং সংস্কৃত ভাষায় যিনি রামায়ণকে প্রথম রচনা করেছিলেন তার নাম হচ্ছে বাল্মীকি। সংস্কৃত ভাষায় রামায়ণকে যিনি প্রথম রচনা করেছিলেন তার নাম বাল্মীকি। সংস্কৃত ভাষায় রামায়ণকে যিনি প্রথম রচনা করেছিলেন তার নাম বাল্মীকি। তাই বাল্মীকিকে রামায়ণের আদি কবি বলা হয়। বাল্মীকিকে রামায়ণের আদি কবি বলা হয়। আর মহাভারত যিনি সংস্কৃত ভাষায় প্রথম রচনা করেছিলেন তার নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব। তাই ব্যাসদেবকে মহাভারতের আদি কবি বলা হয়, রামায়ণের আদি কবি বলা হয় বাল্মীকিকে, ব্যাসদেবকে মহাভারতের আদি কবি বলা হয়। তারা সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন, যে কারণে মুসলমান শাসকেরা রামায়ণ মহাভারত পড়ে এর মর্ম কথা উদ্ধার করতে পারছিলেন না। তখন মুসলমান শাসকেরা বাঙালি হিন্দু কবিদেরকে তারা পৃষ্ঠপোষকতা করেছিলেন, যেন তাদের এই দুটো গ্রন্থকে তারা সংস্কৃত থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন। মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় মধ্যযুগে এই রামায়ণ মহাভারতকে বাংলা ভাষায় পরবর্তীতে অনুবাদ করা হয়েছে। বাংলায় যিনি প্রথম রামায়ণকে অনুবাদ করেছেন এবং তার অনুবাদটাই শ্রেষ্ঠ হয়েছে, মানে এরপরে যতজন রামায়ণ বাংলায় অনুবাদ করেছেন তাকে ছাড়াই যেতে পারেননি, আর তিনি হচ্ছেন কৃত্তিবাস ওঝা। অর্থাৎ কৃত্তিবাস ওঝাকে রামায়ণের প্রথম বাংলা অনুবাদক বলা হয়। কৃত্তিবাস ওঝা রামায়ণের প্রথম বাংলা অনুবাদক, এবং তিনি রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক, সবচেয়ে জনপ্রিয় অনুবাদক। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে যে রামায়ণ বেশি জনপ্রিয় সেটা কৃত্তিবাসের রামায়ণ, এবং অনেক ক্ষেত্রে বাঙালিদের কাছে ওই বাল্মীকির মৌলিক রামায়ণের তুলনায় কৃত্তিবাসের যে বাংলা অনুবাদ সেটাই অধিক জনপ্রিয়। এই কৃত্তিবাস ওঝা রামায়ণ অনুবাদ করেছিলেন আনুমানিক 15 শতাব্দীতে। তিনি এই অনুবাদের কাজটা করেছিলেন 15 শতাব্দীতে।
তিনি এই অনুবাদটা করেছিলেন, এবং তিনি এই অনুবাদটা করেছিলেন যার পৃষ্ঠপোষকতায়, তিনি হচ্ছেন সুলতান। সুলতান, আমরা আগে বলেছি মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় এগুলোকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। সুলতান রুকন উদ্দিন বারবক শাহের পৃষ্ঠপোষকতায়, সুলতান রুকন উদ্দিন বারবক শাহের পৃষ্ঠপোষকতায় তিনি এই বইটা, বারবক শাহের বারবক শাহের পৃষ্ঠপোষকতায় তিনি এটাকে বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন। তাহলে রামায়ণের অনুবাদ করেছিলেন প্রথম কৃত্তিবাস ওঝা, এবং তিনি রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদক। তিনি সুলতান রুকনউদ্দিন বারবক সাহেব পৃষ্ঠপোষকতায় পঞ্চদশ শতাব্দীতে এটি অনুবাদ করেছিলেন। রামায়ণের অনুবাদের মাধ্যমে কৃত্তিবাস শুধু রামায়ণের প্রথম অনুবাদক হননি, তিনি বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক হয়েছেন। আমি আবার বলছি, বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক হয়েছেন এই কৃত্তিবাস ওঝা। অর্থাৎ বাংলা ভাষায় এর আগে কোনো বইকে এভাবে অনুবাদ করা হয়নি। এই জন্য আপনাকে যদি প্রশ্ন করা হয়, খেয়াল করবেন, বাংলা সাহিত্যের প্রথম অনুবাদককে? কৃত্তিবাস ওঝা। কোন সময় বাংলা সাহিত্যে অনুবাদের সূচনা হয়? তাহলে পঞ্চদশ শতাব্দীতে। কার পৃষ্ঠপোষকতায় অনুবাদের সূচনা হয়? সুলতান রুকনউদ্দিন বারবক সাহেব পৃষ্ঠপোষকতায়। তো পঞ্চদশ শতাব্দী মানে এটা বাংলা সাহিত্যের কোন যুগ? এই সময় বাংলা সাহিত্যের মধ্যযুগ চলে। তাহলে প্রশ্ন করতে পারে, বাংলা সাহিত্যে অনুবাদের সূচনা হয় কখন? তাহলে অনুবাদের সূচনা হয় এই পঞ্চদশ শতাব্দীতে, মধ্যযুগের পঞ্চদশ শতাব্দীতে অনুবাদের সূচনা হয়েছে। বাংলা সাহিত্যে প্রথম কোন বইটি অনুদিত হয়? তাহলে রামায়ণ প্রথম অনুদিত হয়েছে। বাংলা সাহিত্যে প্রথম কোন ভাষা থেকে বা কোন সাহিত্য থেকে অনুবাদ হয়? তাহলে সংস্কৃত ভাষা থেকে বা সংস্কৃত সাহিত্য থেকে অনুবাদের সূচনা হয়। এই তথ্যগুলো আপনাদের মনে রাখতে হবে। আর এরপরে অনেকেই অনুবাদ করেছেন রামায়ণকে। আপনারা মনে রাখবেন, রামায়ণের একজন মহিলা অনুবাদক আছেন, একজন বেডিও রামায়ণকে অনুবাদ করেছেন। সেই বেডির নাম হচ্ছে চন্দ্রাবতী। এই সেই চন্দ্রাবতী যাকে আমরা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বলছি, বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। এর আগে আমরা চর্যাপদের 24 জন কবির মধ্যে একজন কবিকে মহিলা কবি বলে সন্দেহ করেছিলাম, তিনি কুক্কুরিপা। কিন্তু কুক্কুরিপা মহিলা ছিলেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ বা বিতর্ক থাকায় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি বলা হয় এই চন্দ্রাবতীকে। চন্দ্রাবতীর বাবার নাম, চন্দ্রাবতীর বাবার নাম হচ্ছে দ্বিজ বংশী দাস। চন্দ্রাবতীর বাবার নাম হচ্ছে দ্বিজ বংশী দাস, এবং এই দ্বিজ বংশী দাস মনসা মঙ্গল কাব্যের একজন কবি ছিলেন। তিনি একটা মনসা মঙ্গল কাব্য রচনা করেছিলেন। তাহলে চন্দ্রাবতীর বাবা দ্বিজ বংশী দাস, তিনি মনসা মঙ্গল কাব্য রচনা করেছিলেন। যদি প্রশ্ন করা হয় কোন কবির বাবাও একজন কবি ছিলেন, তাহলে চন্দ্রাবতী। আবার কোন কবির মাও একজন কবি ছিলেন, জীবনানন্দ দাস, তার মা কুসুম কুমারী দাস। আদর্শ ছেলে একটা কবিতা আছে, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। ওই আদর্শ ছেলে কবিতাটা কুসুম কুমারী দাস রচনা করেছিলেন। তাহলে কোন কবির মাও কবি ছিলেন? জীবনানন্দ দাস। আর কোন কবির বাবাও কবি ছিলেন? চন্দ্রাবতী। এই চন্দ্রাবতীর জন্মস্থান হচ্ছে কিশোরগঞ্জে। চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে। আমাদের সঙ্গে কি এই চন্দ্রাবতীর এলাকার কিশোরগঞ্জের কোনো লোক আছে নাকি? চন্দ্রাবতীর কিশোরগঞ্জের কোনো লোক কি আমাদের সঙ্গে আছে? চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে। চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে। নাই, আমাদের সাথে চন্দ্রাবতীর এলাকার কোনো লোক নাই। তা আমরা এখন মহাভারত সম্পর্কে একটু বলে নেই। যে আমরা আগে বলেছিলাম মহাভারত আহ, প্রথম সংস্কৃত ভাষায় রচনা করেছেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, এজন্য তাকে মহাভারতের আদি কবি বলা হয়। এরপরে মহাভারতকে বাংলায় অনুবাদ করা হয়েছে, এবং বাংলায় যিনি প্রথম মহাভারতকে অনুবাদ করেছিলেন তার নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। বাংলায় যিনি মহাভারতকে অনুবাদ করেছিলেন তার নাম হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বর তিনি প্রথম মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন। কবীন্দ্র পরমেশ্বর যখন মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন তখন চট্টগ্রাম অঞ্চলের শাসনকর্তা ছিলেন পরাগল খাঁ বা পরাগল খান। এই পরাগল খানের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারতের বাংলা অনুবাদ করেছিলেন। এই জন্য অনুবাদের পর কবীন্দ্র পরমেশ্বর তার মহাভারতের নাম দিয়েছিলেন পরাগলি মহাভারত। তার বইটার নাম দিয়েছিলেন পরাগলি মহাভারত। পরাগলি মহাভারত, কবীন্দ্র পরমেশ্বরের পরাগলি মহাভারত। তাহলে মহাভারতের প্রথম যিনি অনুবাদ করেন তিনি কবীন্দ্র পরমেশ্বর, এবং মহাভারতের প্রথম অনুবাদটার নাম হচ্ছে পরাগলি মহাভারত। কেন এটার নাম পরাগলি মহাভারত হয়েছে? কারণ পরাগল খাঁ এই বইটার পৃষ্ঠপোষকতা করেছিলেন।
আমরা আগেই বলেছি মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় এই অনুবাদের কাজগুলো হয়েছিল। পরাগল খাঁ যখন মারা গেলেন তখন ওই এলাকার শাসনকর্তা হয়েছেন তার ছেলে ছুটি খান। পরাগল খানের পোলার নাম হচ্ছে ছুটি খান। এই ছুটি খান তখন আরেকজন কবি শ্রীকর নন্দীকে একটা মহাভারত অনুবাদ করতে বলেছিলেন। শ্রীকর নন্দী, কবি শ্রীকর নন্দী ছুটি খানের অনুপ্রেরণায় মহাভারত অনুবাদ করেছিলেন বলে তিনি তার বইটা দিয়েছেন ছুটিখানি মহাভারত। তিনি তার বইটার নাম দিয়েছেন ছুটিখানি মহাভারত। তার বইটার নাম দিয়েছেন ছুটিখানি মহাভারত। তবে মহাভারতের সবচেয়ে জনপ্রিয় অনুবাদ বা শ্রেষ্ঠ অনুবাদ, মনে আছে আমরা রামায়ণের শ্রেষ্ঠ অনুবাদ করেছিলেন কৃত্তিবাস ওঝার কথা বলেছিলাম, আর মহাভারতের যিনি শ্রেষ্ঠ অনুবাদ করেছেন তিনি হচ্ছেন কাশিরাম দাস। মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদ করেছেন কাশিরাম দাস, এবং কাশিরাম দাস অনুবাদটা করেছেন সপ্তদশ শতাব্দীতে। তার অনুবাদটি কাশীদাসী মহাভারত পরিচিত, এই তার মহাভারতটা ভারত পাঁচালী নামে পরিচিতি লাভ করেছে। আশা করি আপনাদের এই তথ্যগুলো লেখা শেষ হয়ে গেছে, এবং তথ্যগুলো লেখা শেষ হলে আপনারা আপনারা একটু কমেন্ট করে জানান, তাইলে আমরা পরবর্তী একটা টপিকে যাব। আমরা এখানে কিছু অনুবাদকের কথা বলেছি। বাংলা সাহিত্যের প্রথম অনুবাদককে, কার মাধ্যমে এই অনুবাদের যাত্রা শুরু হয়েছে, কোন বইটা প্রথম অনুদিত হয়েছে, কোন ভাষা থেকে অনুদিত হয়েছে, কোন যুগে অনুবাদ শুরু হয়েছে, কোন শতাব্দীতে অনুবাদ শুরু হয়েছে, কার পৃষ্ঠপোষকতায় অনুবাদ শুরু হয়েছে, এমন কিছু বক্তব্য আমরা বলার চেষ্টা করেছি। কেউ কি আছেন নাকি আমার সাথে? একটু লেখা যদি আপনাদের শেষ হয় একটু কমেন্ট করে জানান। লেখা শেষ হলে একটু কমেন্ট করে জানান যে আপনাদের লেখা শেষ হয়েছে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। তাহলে আমরা বলেছি মহাভারতের প্রথম অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। পরাগলি মহাভারত তার বইটির নাম। শ্রীকর নন্দী নামক একজন কবি, তিনি একটা অনুবাদ করেছেন, তার অনুবাদটার নাম ছুটিখানি মহাভারত। এবং কাশিরাম দাস একটা অনুবাদ করেছেন যেটার নাম ভারত পাঁচালী। তিনি সপ্তদশ শতাব্দীতে এই অনুবাদের কাজটা করেছেন। তো আমরা যেটা বলতে চেয়েছিলাম, এই এই অংশটাতে আমরা আসলে মহাকাব্য সম্পর্কে প্রথমে একটা ধারণা দিয়েছি। 44তম BCS এর লিখিত পরীক্ষায় আমাদের একটা প্রশ্ন এসেছিল, দেখবেন আপনারা লিখিত পরীক্ষায়, যে মহাকাব্যের কয়েকটি বৈশিষ্ট্য লিখুন। তা আমার কাছে মনে হয় আপনি আজকের এই আলোচনা শুনলে মহাকাব্যের কয়েকটি বৈশিষ্ট্য লেখা আপনার জন্য খুব কঠিন বিষয় হবে না। মহাকাব্য আকৃতিগত দিক থেকে বড় হবে, মহাকাব্যে ঐতিহাসিক কিংবা পৌরাণিক যুদ্ধ বিগ্রহ থাকবে, মহাকাব্য কমপক্ষে 8টি স্বর্গ থাকবে, মহাকাব্যে সাধারণত বীর রসের প্রাধান্য থাকবে। এগুলোই হচ্ছে মহাকাব্যের বৈশিষ্ট্য। মহাকাব্য দুই প্রকার, একটা সাহিত্যিক মহাকাব্য আর একটা জাত মহাকাব্য। কোন জাতির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরলে সেটা জাত মহাকাব্য। সারা পৃথিবীতে জাত মহাকাব্য আছে 4টা: রামায়ণ, মহাভারত, ইলিয়ড এবং ওডেসি। ইলিয়ড এবং ওডেসি এই দুটো মহাকাব্যে গ্রিক জাতির ইতিহাস তুলে ধরা হয়েছে। একজন গ্রিক কবি হোমার এই দুটো মহাকাব্য রচনা করেছিলেন। রামায়ণ মহাভারতে আর্য জাতির ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। আর্য জাতির সংস্কৃতির সঙ্গে হিন্দু ধর্মের সংস্কৃতির অনেকটাই মিল আছে, যে কারণে আর্য সংস্কৃতি নিয়ে রচিত রামায়ণ মহাভারত হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। এই রামায়ণ মহাভারত সংস্কৃত ভাষায় প্রথম রচিত হয়েছিল, কিন্তু 1204-এর পরে মুসলমান শাসকদের পৃষ্ঠপোষকতায় রামায়ণ মহাভারতকে সংস্কৃত থেকে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। এই ক্ষেত্রে রামায়ণকে যিনি প্রথম বাংলা ভাষায় অনুবাদ করেছেন তিনি হচ্ছেন কৃত্তিবাস ওঝা। তিনি পঞ্চদশ শতাব্দীতে সুলতান রুকনউদ্দিন বার্বক শাহের পৃষ্ঠপোষকতায় এই রামায়ণ অনুবাদ করেন। রামায়ণের অনুবাদের মাধ্যমে কৃত্তিবাস ওঝা বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক হিসেবে স্বীকৃতি লাভ করেছেন। এর আগে বাংলা ভাষায় কোনো বইকে এভাবে অন্য কোনো ভাষা থেকে অনুবাদ করা হয় নাই, যে কারণে আমরা বলছি বাংলা সাহিত্যের প্রথম অনুবাদক কৃত্তিবাস ওঝা। তার মানে বাংলা সাহিত্য অনুবাদের সূচনা হয়েছে মধ্যযুগে। মধ্যযুগের পঞ্চদশ শতাব্দীতে সুলতান রুকনউদ্দিন বার্বক শাহের পৃষ্ঠপোষকতায় অনুবাদের সূচনা হয়েছিল। সংস্কৃত ভাষা থেকে রামায়ণই প্রথম বাংলা ভাষায় অনুদিত হয়েছিল। এরপরে রামায়ণের আরো অনেকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন। একজন মহিলা অনুবাদক আছেন রামায়ণের, যিনি চন্দ্রাবতী। তার বাবা দ্বিজবংশী দাস, তিনি মনসা মঙ্গল কাব্যের একজন কবি ছিলেন, এবং চন্দ্রাবতীর জন্মস্থান কিশোরগঞ্জে। তার মানে তার বাবাও একজন কবি ছিলেন, এটা বলতে চেয়েছিলাম। এরপরে মহাভারতের কথা বলেছিলাম। মহাভারত রচনা করেছিলেন প্রথমে সংস্কৃত ভাষায় কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব।
এই জন্য তাকে মহাভারতের আদি কবি বলা হয়। তারপরে মহাভারতকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন প্রথম কবীন্দ্র পরমেশ্বর। তার বইটির নাম দেওয়া হয়েছে পরাগলি মহাভারত। কেন পরাগলি মহাভারত হয়েছে? কারণ পরাগল খাঁ এই বইটির পৃষ্ঠপোষকতা করেছেন। পরে পরাগল খাঁর মৃত্যুর পর ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকরনন্দী নামক একজন কবি মহাভারতের আরেকটি অনুবাদ করেছিলেন, যে কারণে তার বইটির নাম রাখা হয়েছে ছুটি খানি মহাভারত। তারপরে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বা জনপ্রিয় অনুবাদক হচ্ছেন কাশিরাম দাস। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে যে মহাভারত সবচেয়ে জনপ্রিয়, সেটি কাশিরাম দাসের মহাভারত। এটি সপ্তদশ শতাব্দীতে অনুদিত হয়েছে এবং এটি ভারত পাঁচালী নামে পরিচিত। আহ আমরা এখন নতুন টপিক শুরু করতে চাই। হ্যাঁ, নেটে একটু মাঝে মাঝে সমস্যা হতে পারে, ব্যাপক বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তবুও ঝড় তুফানের মধ্যেও আমরা এই ক্লাস চালিয়ে যাচ্ছি, যে কারণে মাঝে মাঝে একটু হতেও পারে, জানি না, অথবা আপনার ওখানে হয়তো ঝড় বৃষ্টি বেশি হওয়ার কারণে আপনার নেটেও আরো বেশি প্রবলেম করতে পারে, সেটাও হতে পারে। তা আমরা নতুন যে টপিকটি নিয়ে আলোচনা শুরু করব সেটি হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। সেটি হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। রোমান্টিক প্রণয় উপাখ্যান শিরোনাম করেন আপনারা এবার। প্রণয় মানে হচ্ছে প্রেম, আর উপাখ্যান মানে কাহিনী। তাহলে প্রণয় উপাখ্যান মানে হচ্ছে প্রেমের কাহিনী। আমরা এখন একটু প্রেম নিয়ে আলোচনা করব, প্রণয় নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যে এর আগেও প্রেম ছিল। আমরা শ্রীকৃষ্ণ কীর্তনের প্রেম নিয়ে আলোচনা করেছি। শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা রাধা কৃষ্ণের প্রেম নিয়ে আলোচনা করেছি এবং আমরা বলেছি রাধা কৃষ্ণ স্বর্গ থেকে আগত। রাধা কৃষ্ণ পুরাণের চরিত্র, রাধা কৃষ্ণের সঙ্গে ধর্মের সংশ্লিষ্টতা আছে। নিশ্চয় আপনাদের মনে থাকার কথা যদি আপনারা ওই ক্লাসে থাকেন। রাধা কৃষ্ণ কোনো মানবী নয়, মানবী নয়, দুনিয়ার মর্তের কোনো চরিত্র তারা ওভাবে নয়। যে কারণে রাধা কৃষ্ণের প্রেম, এই রোমান্টিক প্রণয় উপাখ্যান বলতে আমরা বুঝাই এমন প্রেম যেটা মানবীর প্রেম। দেবদেবীর প্রেমকে কখনো রোমান্টিক প্রণয় উপাখ্যান সাহিত্যে আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যান বলি না। তাহলে মনে রাখবেন, রোমান্টিক প্রণয় উপাখ্যান মানে সেটা মানবীর প্রেম হইতে হবে, মানবীর প্রেম হইতে হবে। বেড়া বেডির প্রেম ছাড়া, বেড়া বেডির প্রেম ছাড়া কোন প্রেমকে আমরা রোমান্টিক প্রণয় উপাখ্যান বলতে পারবো না। উম এটা রেকর্ড ক্লাস পাবেন না, এই ক্লাসগুলো পরবর্তীতে আবার হবে। আপনারা যারা পরবর্তী হবেন, যখন থেকে ভর্তি হবেন, পরে সেই ক্লাসগুলো পাবেন, করতে পারবেন, টেনশন করবার কোনো কারণ নেই। মানবীর প্রেম, তাহলে সাকত ছাড়ার সঙ্গে পরিমণির যে প্রেম, পরিমণির যে প্রেম, এই প্রেমটা রোমান্টিক প্রেমের অন্তর্ভুক্ত হবে। কিন্তু রামকৃষ্ণের যে প্রেম, সেটাকে আপনারা রোমান্টিক প্রণয় কাব্য বলতে পারবেন না, মানবীর প্রেম হইতে হবে। তাহলে মানবীর প্রেম নিয়ে বাংলা সাহিত্যের এর আগে সাহিত্য রচিত হয় নাই। আমরা যেই চর্যাপদ বলেছি, অন্ধকার যুগের সাহিত্য, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য, কোথাও ওখানে মানবীর প্রেম আপনারা পান নাই। মানে এতদিন পর্যন্ত মানবীর প্রেম নিয়ে কোনো সাহিত্য রচিত হয়নি। আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন, দুটো কথা মনে রাখবেন। এক হচ্ছে, এতদিন মানবীর কোনো প্রেম বাংলা সাহিত্যে ছিল না। দুই, এতদিন মুসলমানেরা বাংলা সাহিত্যে আসেন নাই। দুইটা কথা মনে রাখবেন, মানবীর প্রেম এতদিন ছিল না, মুসলমানেরাও এতদিন বাংলা সাহিত্যে ছিলেন না। এতদিন যারা সাহিত্য রচনা করেছিলেন বাংলা ভাষায়, প্রথম দিকে যারা সাহিত্য লিখেছিলেন তারা ছিলেন হিন্দু ছিলেন, তারা বৌদ্ধ ছিলেন। মুসলমানরা তখনও সাহিত্য জগতে আসেননি, কারণ যে বিষয় নিয়ে সাহিত্য রচিত হতো এটা মুসলমানদের পছন্দনীয় ছিল না। ধর্ম নিয়ে সাহিত্য রচনা করা, দেবদেবী নিয়ে সাহিত্য রচনা করা, এটা মুসলমানেরা পছন্দ করতেন না। তারপরে মুসলমান শাসকগণ, মুসলমানেরা দেখলেন যে আরবে, ইরানে, মুসলিম দেশগুলোতে সাহিত্য রচিত হচ্ছে, তাহলে সেখানে কিভাবে সাহিত্য রচিত হয়? তারা তো ধর্মে, তারা তো দেবদেবীতে বিশ্বাস করে না, বা ধর্ম নিয়ে সাহিত্য রচনা তো তারাও পছন্দ করবার কথা না। তারা তাইলে কি নিয়ে সাহিত্য রচনা করেন? তখন তো জানা গেল যে হায় হায়, ধর্ম ছাড়াও সাহিত্য লেখা যায়, ধর্ম ছাড়াও সাহিত্য লেখা যায়, দেবদেবী বাদ দিয়েও সাহিত্য লেখা যায়, মানবী নিয়ে সাহিত্য লেখা যায়। এই যে দেবদেবী বাদ দিয়ে, ধর্মকে বাদ দিয়ে মানবীর প্রেম নিয়ে, মানবীর জীবন কাহিনীকে তুলে ধরে সাহিত্য লেখা যায়, এটা বাংলা সাহিত্যে প্রথম, এই ধারণা বাংলা সাহিত্যে প্রথম আসে মুসলমানদের মধ্যে। এই ধারণা বাংলা সাহিত্যে প্রথম আসে মুসলমানদের মধ্যে। এবং বাংলা সাহিত্যের প্রথম যেই মুসলিম কবি,
বাংলা সাহিত্যের প্রথম যে মুসলিম কবি সাহিত্য রচনা করেছেন, প্রথম যে মুসলিম কবি সাহিত্য রচনা করেছেন, এবং তিনি প্রথম দেবদেবীর প্রেম নিয়ে সাহিত্য রচনা করেছেন, তাইলে আহ এইটাকে আমরা এই মানবদেবীর প্রেম নিয়ে প্রথম সাহিত্য রচনা করা, যেটাকে আমরা তাহলে বলতে পারি আদি প্রণয় কাব্য। প্রথম প্রণয় কাব্য রচনা করেছেন, প্রথম প্রণয় কাব্য রচনা করেছেন। প্রথম প্রণয় কাব্যের কবি হচ্ছেন কে? শাহ মোহাম্মদ সগীর। শাহ মোহাম্মদ সগীর, তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি। তিনি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি, এবং তিনি হচ্ছেন প্রণয় কাব্যের আদি কবি। আমরা আদি প্রণয় কাব্য না এটাও বলতে পারি, কিন্তু একটু আরো সুন্দর করে বলি যে প্রণয় কাব্যের আদি কবি, প্রণয় কাব্যের আদি কবি হচ্ছেন প্রণয় কাব্যের আদি কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। তিনি প্রথম প্রণয় কাব্য বাংলা সাহিত্যে রচনা করেছেন। তার মানে আমরা এখানে নতুন একটা তথ্য, একটু আগে আমরা যেমন বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবির কথা বলেছিলাম, এখন বলছি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হচ্ছেন শাহ মোহাম্মদ সগীর। এবং মুসলমানেরাই প্রথম মানব মানবীর প্রেম নিয়ে সাহিত্য রচনা করেছেন। অর্থাৎ রোমান্টিক প্রণয় কাব্যের যে কবি, এরা মূলত সবাই মুসলমান। রোমান্টিক প্রণয় কাব্যের একটা বৈশিষ্ট্য বলছি, এখানে মানব মানবীর প্রেম আছে। আর একটা বৈশিষ্ট্য তাইলে আমরা যোগ করতে পারি যে রোমান্টিক প্রণয় কাব্যের কবিরা ইসলাম ধর্মাবলম্বী ছিলেন, তারা মুসলমান ছিলেন। এবং বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর, তিনি এই রোমান্টিক প্রণয় কাব্য রচনা করেছেন। এবং শাহ মোহাম্মদ সগীর যেই বইটা রচনা করেছেন সেটি হলো ইউসুফ জুলেখা। সেটি হচ্ছে ইউসুফ জুলেখা। তাহলে ইউসুফ জুলেখা তো কোনো দেবদেবী না, মানব মানবী। এই প্রথম মানব মানবীর প্রেম নিয়ে সাহিত্য রচিত হলো ইউসুফ জুলেখা। এই ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ সগীর রচনা করেছেন। এই জন্য তিনি, আমরা জানি যে ইউসুফ জুলেখার কথা ধর্মগ্রন্থে আছে, পবিত্র কোরআনে আছে, বাইবেলে আছে। ধর্মগ্রন্থের সঙ্গে এই ইউসুফ জুলেখার কাহিনীর, সাহিত্যের এই কাহিনীর তেমন কোনো মিল নেই। চরিত্রগুলো ধর্মগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কিন্তু আরেকটা বিষয়, যে কোরআন শরীফ পড়েই বা বাইবেল পড়েই শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা রচনা করে ফেলেছেন, বিষয়টা এমনও নয়। আসলে ইউসুফ জুলেখা বইটা বা এই কাহিনী নিয়ে সাহিত্য, ইরানের ভাষার নাম কি? ফার্সি। ইরানের ফার্সি কবি, ইরানের একজন ফার্সি কবি, নাম তার আবুল কাশেম ফেরদৌসি। ইরানের একজন ফার্সি কবি আবুল কাশেম ফেরদৌসি। আবুল কাশেম ফেরদৌসি, সাইন ফেরদৌসি শুনে আবার অনেকে মনে করতে পারে এটা মহিলা। ফেরদৌসি কিন্তু পুরুষ। ফেরদৌসির সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে শাহনামা। আবুল কাশেম ফেরদৌসি ফার্সি ভাষায় তিনি একটা বই লিখেছিলেন, ইউসুফ ওয়া জুলাইখা। ইউসুফ ওয়া জুলাইখা, এইটা তিনি ফার্সি ভাষায় রচনা করেছিলেন। ইউসুফ ওয়া জুলাইখা, তিনি হচ্ছেন একজন ফার্সি কবি, ফার্সি ভাষার কবি, তার মানে ইরানের কবি। ইরানের কবি আবুল কাশেম ফেরদৌসি, তিনি একটা বই লিখেছেন ইউসুফ ওয়া জুলাইখা। এই বইটাই মূলত আমাদের শাহ মোহাম্মদ সগীর পড়েছিলেন। এবং শাহ মোহাম্মদ সগীর পড়ার পরে তার মাথায় এই বুদ্ধি আসলো যে আমরা ইউসুফ ওয়া জুলাইখা বইটাকে যদি ফার্সি থেকে বাংলা ভাষায় অনুবাদ করি, তাহলে বাঙালি পাঠকরাও ইউসুফ জুলেখার এই প্রেম কাহিনী পড়ে আনন্দ লাভ করবে, তাদের মনে আনন্দের সঞ্চার হবে। সেই জন্য তিনি এটা আমাদের জন্য অনুবাদ করেছেন, এবং পড়ে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। অনেকে তো পড়েন নাই, অবশ্য পড়ে নিয়েন পরে। আবুল কাশেম ফেরদৌসি, এই ফেরদৌসি ইউসুফ ওয়া জুলাইখা বইটাকে শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখার নামে বাংলা ভাষায় অনুবাদ করেছেন। ওই সময় এই বাংলার শাসনকর্তা ছিলেন, যার শাসন আমলে তিনি এই বইটা অনুবাদ করেছেন। আমি দেখছি যে গত শনিবারও বোধহয় কোনো একটা পরীক্ষায় এই বইটা অনুদিত হয়েছে। এই এই প্রশ্নটা আসছে যে কার শাসনামলে ইউসুফ জুলেখা অনুদিত হয়েছে। এটা এই জন্য গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা গিয়াসউদ্দিন আজম শাহের শাসন আমলে, তার মানে তখন বাংলার শাসনকর্তা ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। গিয়াসউদ্দিন আজম শাহের শাসন আমলে এই বইটা ফার্সি থেকে বাংলা ভাষায় অনুদিত হয়েছে। তো গিয়াসউদ্দিন আজম শাহের শাসনকাল কখন ছিল? গিয়াসউদ্দিন আজম শাহের শাসনকাল ছিল 1393 থেকে 1409, এই সময়টাতে। 1393 মানে এটা একদম চতুর্দশ শতাব্দীর শেষের দিক, আর 1409টা হচ্ছে পঞ্চদশ শতাব্দীর একদম শুরুর দিক। এবং আমাদের ধারণা এই বইটা পঞ্চদশ শতাব্দীর শুরুর দিকে রচিত হয়েছে। তাহলে এটা কোন শতাব্দীতে রচিত হয়েছে? মনে রাখবেন, এটা পঞ্চদশ শতাব্দীতে রচিত হয়েছে। পঞ্চদশ শতাব্দীতে রচিত হয়েছে। এইখান থেকে একটা কথা আপনারা ভালো করে মনে রাখলে এখান থেকে অনেক প্রশ্ন আমি বানাইতে পারবো। যেমন দেখেন, আপনাকে যদি বলি যে ইউসুফ জুলেখা কোন শতাব্দীতে শাহ মোহাম্মদ সগীর রচনা করেন, তাহলে পঞ্চদশ শতাব্দীতে।
এখন প্রশ্ন যদি করি শাহ মোহাম্মদ সগীর কোন শতাব্দীর কবি, তাহলে পঞ্চদশ শতাব্দীর কবি শাহ মোহাম্মদ সগীর। তো শাহ মোহাম্মদ সগীর তো প্রথম মুসলিম কবি, তাহলে বাংলা সাহিত্যে মুসলমানদের আবির্ভাব ঘটে কখন? পঞ্চদশ শতাব্দীতে। এটা কি এভাবে প্রশ্ন করা যায় না? অনেকে আবার চিন্তা করবেন যে একেবারে যা স্যার লেখাই দিছে, ধরেন স্যার আমি লেখাই দিছে যে পঞ্চদশ শতাব্দীতে ইউসুফ জুলেখা রচিত হয়। এখন প্রশ্ন করছে মুসলমানদের আবির্ভাব ঘটে কোন শতাব্দীতে, আপনি বলবেন জুয়েল স্যার তো এটা লিখে দেয় নাই। আল্লাহ তার বিচার করুক, পরীক্ষার হলে যখন কমন পড়বে না, এরকম সরাসরি হুবহু কমন পড়বে না, তখন আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তার বিচার করুক। সে কি পড়াইছে, আমার কমন তো পড়ে নাই, ভালো তো লাগে নাই। আর মনে মনে স্যারকে পাঞ্জাবি দেওয়ার যে একটা পরিকল্পনা করেছিলাম, সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম, পরীক্ষার হলেই সেই সিদ্ধান্ত বাতিল করে দিবেন। যদিও আমার পাঞ্জাবি নিয়ে আমার এখন আর খুব একটা আগ্রহ নাই, এই জন্য আমি আমার এখন কোনো ক্লাসে আমার পাঞ্জাবির সাইজ 40 এটা এখন আর আমি কোনো ক্লাসে বলি না। কারণ বললে হয়তো অনেকে দিয়ে দেয়, দিতে চাই, সেই জন্য আমি এখন আর পাঞ্জাবির সাইজ 40 এটা কোথাও কোনো ক্লাসে এখন আর আমি বলি না। তো যেটা বলতে চেয়েছিলাম, এই যে আপনাকে প্রশ্ন করতে পারে যে শাহ মোহাম্মদ সগীর কোন শতাব্দীতে সাহিত্য রচনা করেছিলেন, তাহলে পঞ্চদশ শতাব্দীতে করেছেন। আমরা এমন তো প্রশ্ন করতে পারি, তিনি তো প্রণয় কাব্যেরও আদি কবি, তাহলে বাংলা সাহিত্যে প্রণয় কাব্যের যাত্রা শুরু হয় কোন শতাব্দীতে? প্রণয় কাব্যের যাত্রা শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে, একই তো কথা। হ্যাঁ, তাহলে এই প্রথমত এই বিষয়গুলো আপনারা মনে রাখবেন যে একটা বলেছি রোমান্টিক প্রণয় কাব্য, এখানে মানব মানবীর প্রেম কাহিনী নিয়ে সাহিত্য রচিত হবে, এবং রোমান্টিক প্রণয় কাব্যের কবিরা সবাই মুসলমান ছিলেন। রোমান্টিক প্রণয় কাব্য হচ্ছে মধ্যযুগের, রোমান্টিক প্রণয় কাব্য হচ্ছে মধ্যযুগের মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ। মুসলমানদের রোমান্টিক প্রণয় কাব্য হচ্ছে মধ্যযুগের মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ, মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ। তার মানে রোমান্টিক প্রণয় কাব্যের কবিরা, রোমান্টিক প্রণয় কাব্যের কবিরা, রোমান্টিক প্রণয় কাব্যের কবিরা সবাই মুসলমান ছিলেন। এটা মধ্যযুগের শ্রেষ্ঠ সম্পদ। তাই বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক প্রণয় কাব্যের কবি বা প্রণয় কাব্যের আদি কবি হচ্ছেন শাহ মোহাম্মদ শফী। আবার তিনি প্রথম মুসলিম কবিও বটে। অতএব মুসলিম কর্তৃক রচিত বা প্রণয় কাব্যের প্রথম বই হচ্ছে ইউসুফ জুলেখা। আর এইটা তিনি এটা তার মৌলিক রচনা নয়, আহ এটা তার মৌলিক রচনা নয়, এটা হচ্ছে তার অনুদিত গ্রন্থ। আর এই বইটা তিনি অনুবাদ করেছেন একজন ফার্সি কবি, ইরানের কবি আবুল কাসেম ফেরদৌসি ইউসুফ ওয়া জুলাইখা, এই বই থেকে তিনি অনুবাদ করেছেন। এটা অনুবাদ করেছেন গিয়াসউদ্দিন আজম শাহের শাসনামলে পঞ্চদশ শতাব্দীতে, পঞ্চদশ শতাব্দীতে অনুবাদ করেছেন। প্রসঙ্গক্রমে আরেকটা কথা বলে রাখি, গিয়াসউদ্দিন আজম শাহ বাংলার এই শাসকের সঙ্গে ইরানের কবিদের তখন পত্রালাপ হতো। আরেকটা কথা যদি না বলি তাহলে এটা বুঝাইতে কষ্ট হবে, মধ্যযুগে আমাদের রাষ্ট্রভাষা কিন্তু ফার্সি ছিল, ওই সময়টাতে আমাদের রাষ্ট্রভাষাই ছিল ফার্সি, ইরানের ভাষাই আমাদের রাষ্ট্রভাষা ছিল। যে কারণে ফার্সি সাহিত্যিকদের সঙ্গে আমাদের শাসকদের খুব ভালো যোগাযোগ ছিল। আমাদের দেশের অনেক মানুষজন কম বেশি ফার্সিতে তখন জানতো, যেহেতু এটা রাষ্ট্রভাষা। এই গিয়াসউদ্দিন আজম শাহের সঙ্গে ইরানের বিখ্যাত কবি হাফিজের পত্রালাপ হয়েছিল। ইরানের বিখ্যাত কবি হাফিজের সঙ্গে গিয়াসউদ্দিন আজম শাহের পত্রালাপ হয়েছিল। পত্রালাপ, এখন তো তখন তো আর ফেসবুক ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, তাহলে তারা ফেসবুকে ফ্রেন্ডশিপ তাদের মধ্যে হতো, হয়তো মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে তারা কথাবার্তা বলতে পারতেন আজকের দিনে হইলে। তখন তো আর এই সুযোগ ছিল না, যে কারণে তারা পত্রালাপ করেছিলেন এবং এই হাফিজকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ। খিচুড়ির কথা বলিয়েন না কিন্তু, হ্যাঁ খিচুড়ির কথা অনলাইন ক্লাসে বলে লাভ নাই, অনলাইনের ক্লাসে বলেও খিচুড়ি কেউ পাঠাইতে পারবে না। তবে খিচুড়ি পাঠাইতে হবে বিষয়টা তা নয়, যার যেটা ভালো আছে বা পাঞ্জাবি এগুলো পাঠানো যায়, পচনশীল দ্রব্য পাঠানোর দরকার নাই আসলে, অপচনশীল দ্রব্য চাইলে আপনারা পাঠাইতে পারেন। তো পাঞ্জাবি কখনোই পচবে না, 2-4-5 দিন 1 সপ্তাহ পরে পৌঁছালেও খুব বেশি ক্ষতি হবে না। তো যেটা বলছিলাম সেটা হলো আহ এইটুকু আপনাদের লেখা শেষ কিনা সেটা বলেন, এইটুকু আপনাদের লেখা শেষ কিনা? যদি এইটুকু লেখা শেষ হয় তাইলে আমরা নতুন একটা জায়গায় যাই। রোমান্টিক প্রণয় কাব্যের মধ্যে প্রথম প্রণয় কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। বাংলা সাহিত্যের আরেকটি বিখ্যাত প্রণয় কাব্য হচ্ছে লাইলি মজনু। তাহলে আরেকটি বিখ্যাত প্রণয় কাব্য হচ্ছে
লাইলি মজনু। আর এই লাইলি মজনু রচনা করেছেন দৌলত উজির বাহরাম খান। দৌলত উজির বাহরাম খান। দৌলত উজির বাহরাম খান তিনি রোমান্টিক প্রণয় কাব্য রচনা করেছিলেন, একটা প্রণয় কাব্য রচনা করেছিলেন। এবং আমার ধারণা বাংলাদেশে এমন লোক নাই, শিক্ষিত সম্প্রদায় নাই, যারা এই দুটো প্রণয় কাব্যের নাম শুনে নাই। ইউসুফ জুলেখা লাইলি মজনুর কথা শুনে নাই, এবং জীবনে তারা ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে এই দৃষ্টান্তগুলো সামনে আনার চেষ্টা করেছে। তো লাইলি মজনু দৌলত উজির বাহরাম খান রচনা করেছেন। কবির নাম আসলে বাহরাম খান, দৌলত উজির হচ্ছে তার উপাধি। এই উপাধি তাকে দিয়েছিলেন নৃপতি। নৃপতি মানে জমিদার রাজা, নৃপতি শাহ নিজাম সুর, তিনি তাকে এই উপাধি দিয়েছিলেন। নৃপতি শাহ নিজাম সুর, নৃপতি শাহ নিজাম সুর বাহরাম খানকে দৌলত উজির উপাধি দিয়েছেন, যিনি লাইলি মজনু কাব্য রচনা করেছেন। এই যে বাহরাম খানের লাইলি মজনু, এটাও কিন্তু তার কোনো মৌলিক রচনা নয়, এটাও তিনি অনুবাদ করেছেন, এবং এটাও তিনি ফার্সি থেকে অনুবাদ করেছেন। এটাও তিনি ফার্সি থেকে অনুবাদ করেছেন। একজন ফার্সি কবি, একজন ফার্সি কবি, নাম তার আব্দুর রহমান জামি। নাম তার আব্দুর রহমান জামি, ফার্সি কবি, কিন্তু ফার্সি কবি আব্দুর রহমান জামি। এর আগে আমরা বলেছিলাম আবুল কাশেম ফেরদৌসির কথা বলেছিলাম। এই আব্দুর রহমান জামির একটা বই আছে, বইটার নাম হচ্ছে লাইলা ওয়া মজনুন। লাইলা ওয়া মজনুন, এটা কোন ভাষায় লেখা? এইটা কিন্তু ফার্সি ভাষায় লেখা। এই ফার্সি বইটা থেকে আমাদের মাহমুদ খান অনুবাদ করে লাইলি মজনু নামকরণ করেছিলেন, এবং এই বইটা তিনি অনুবাদ করেছিলেন 16 শতাব্দীর দিকে। এর আগে আমরা আমরা মনে আছে ইউসুফ জুলেখা বলেছিলাম পঞ্চদশ শতাব্দীতে রচিত হয়, আর এটা তার পরের শতাব্দী 16 শতাব্দীতে রচিত হয়েছিল। এটা তার পরের শতাব্দী 16 শতাব্দীতে রচিত হয়েছিল। আরেকটা কথা আমরা একটু যোগ করে নেই, আরেকটা কথা আমরা একটু আমরা আরেকটা কথা একটু যোগ করে নেই, সেটা হলো এই যে ইউসুফ জুলেখা, এই কাহিনীটা ধর্মগ্রন্থে আছে। তার মানে আপনি, মানে কাহিনী যেটুকু ধর্মগ্রন্থে আছে, যেটুকু কোরআনে আছে, আপনি যদি মুসলমান হন, আপনার নিশ্চিতভাবে আপনি স্বীকার করতে হবে বা স্বীকার করবেন যে এইটা ঘটনার ওই কোরআন যেটুকু আছে এইটুকু সত্য, এটুকু সত্য। তাহলে তার মানে এটার একটা সত্যতা আছে, এই কাহিনীর একটা সত্যতা আছে। তাহলে এই কাহিনীটা কোথায় হয়েছিল, আসলে কোথায় ঘটেছিল সেই সত্য কাহিনীটা? কোরআনের ওই কাহিনীটা কোথায় বলে উল্লেখ করা হয়েছে? মিশরের। মিশরের। এই জন্য এই জন্য আপনি মনে রাখবেন যে একটা কথা মনে রাখবেন, লাইলি ইউসুফ জুলেখার কাহিনীর উৎস হচ্ছে মিশর। ইউসুফ জুলেখার কাহিনীর উৎস মিশর। ইউসুফ জুলেখার কাহিনীর উৎস মিশর। ইউসুফ জুলেখার কাহিনীর উৎস মিশর। আর লাইলির প্রেম কাহিনীর সত্যতা নিয়ে গবেষকদের মধ্যে যথেষ্ট সন্দেহ আছে, যে এই প্রেম কাহিনী একটা অবাস্তব কাল্পনিক প্রেম কাহিনী। এমন কোন প্রেম কাহিনী পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটে নাই। এটা আরবের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। আরবের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়া একটা লোককাহিনীকে ঘিরে পরে ফার্সি ভাষায় সাহিত্য রচিত হয়েছিল। সেখান থেকে পরে বাংলা ভাষায় অনুবাদ করা হয়েছে। এই মুসলমানদের বাংলা সাহিত্য জগতে আবির্ভাব কিংবা রোমান্টিক প্রণয় কাব্যের যাত্রা শুরু হয়েছে কিন্তু ফার্সি থেকে অনুবাদের মাধ্যমে। ইউসুফ জুলেখা বলেন আর লাইলি মজনু বলেন, দুটোই ফার্সি থেকে অনুবাদ করা হয়েছে। তো এই, তার মানে হচ্ছে লাইলি মজনুর প্রেম কাহিনীর উৎস, লাইলি মজনুর প্রেম কাহিনীর উৎস হচ্ছে আরবের লোককাহিনী। আরবের লোককাহিনী। লাইলি মজনুর প্রেম কাহিনীর উৎস হচ্ছে আরবের লোককাহিনী। লাইলি মজনুর প্রেম কাহিনীর উৎস লোককাহিনী, মানে লোকের মুখে মুখে প্রচলিত একটা কাহিনী, এটা সত্যতা নাই। আর কোথায় সেটা, ঘটনাটা কোথাকার? স্থান হচ্ছে আরবের। আরবের মানুষের মুখে মুখে প্রচলিত এমন একটা কাহিনী নিয়ে এই লাইলি মজনু প্রেম কাহিনী রচিত হয়েছিল ফার্সি ভাষায়, তারপরে সেটাকে আমরা বাংলা ভাষায় অনুবাদ করেছি। আর লাইলি মজনুর কাব্যের নায়িকার নাম কি? নায়িকার নাম হচ্ছে লাইলি। তো নায়কের নাম কি? অনেকের নায়কের নাম আনসার করবে মজনু, না। লাইলি মজনু কাব্যের নায়কের নাম হচ্ছে কয়েস। নায়কের নাম হচ্ছে কয়েস। আর কয়েস পোলাটা হয়ে গিয়েছিল। কয়েস পোলাটা লাইলির প্রেমে পড়ে মজনু হয়ে গিয়েছিল। এই জন্য বইটার নামকরণ করা হয়েছে লাইলি মজনু।
পরীক্ষায় যদি আসে লাইলি মজনু কাব্যের নায়ককে, অনেকে খুব সহজ করে আনসার করে দিবে যে মজনু, উত্তর তো প্রশ্নের মধ্যেই আছে, এবং মনে করবে এই বছরের সবচেয়ে সহজ প্রশ্ন হয়েছে এইটা। কিন্তু দেখ, পহল থেকে বাইরে হওয়ার পর জানতে পারবে এটাই তারে সবচেয়ে বেশি ধোঁকা দিয়েছে। যারে সে বেশি বিশ্বাস করেছিল সেই তারে শেষ পর্যন্ত ধোঁকা দিয়েছিল। লাইলি মজনুর এই কাব্যের নায়কের নাম হচ্ছে কয়েস। আর মজনু শব্দের অর্থ হচ্ছে পাগল। আসলে মজনু শব্দের অর্থ হচ্ছে পাগল। তাহলে আমরা এইখানে আপনাদেরকে যেটুকু বলেছিলাম সেইটুকু আমরা আবার একটু মনে করাই দিই। রোমান্টিক প্রণয় কাব্য, এটা মানব মানবীর প্রেম কাহিনী নিয়ে সাহিত্য রচিত হয়েছিল, এবং রোমান্টিক প্রণয় কাব্য হচ্ছে সেই শাখা যেখানে মানব মানবীর প্রেম কাহিনীর কথা থাকে। এই রোমান্টিক প্রণয় কাব্য মুসলমানেরাই প্রথম রচনা করেছিলেন, এবং এর মাধ্যমে মুসলমানদের বাংলা সাহিত্য জগতে আবির্ভাব ঘটে। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর প্রথম রোমান্টিক প্রণয় কাব্য রচনা করেছিলেন। তার বইটির নাম ইউসুফ জোলেখা। এটা তার মৌলিক রচনা নয়, এটা অনুবাদ করেছেন তিনি ফার্সি কবি বা ইরানের কবি আবুল কাসেম ফেরদৌসির ইউসুফ ওয়া জুলাইখা বইটাকে একজন শাসক, বাংলার সেই সময় শাসক ছিলেন গিয়াসউদ্দিন আজম শাহ, তার শাসনামলে পঞ্চদশ শতাব্দীতে এটি অনুবাদ করেছেন। পঞ্চদশ শতাব্দীতে, তার মানে মুসলমানদের আবির্ভাব ঘটে পঞ্চদশ শতাব্দীতে। রোমান্টিক প্রণয় কাব্যের যাত্রা শুরু হয় পঞ্চদশ শতাব্দীতে। আর ইউসুফ জুলেখার কাহিনী স্থান হচ্ছে মিশর। অন্যদিকে আরেকটা রোমান্টিক প্রণয় কাব্যের কথা বলেছিলাম, লাইলি মজনু, এটি রচনা করেছেন দৌলত উজি বাহরাম খান। বাহরাম খান তার মূল নাম, আর দৌলত উজির হচ্ছে তার উপাধি। এই উপাধি দিয়েছিলেন নিপ্রতি শাহ নেজাম সুর। এই উপাধি দিয়েছিলেন নিপ্রতি শাহ নেজাম সুর। লাইলি মজনু বইটা অনুবাদ করেছিলেন দৌলত উজির বাহরাম খান, ফার্সি সাহিত্য থেকে অনুবাদ করেছেন। একজন ফার্সি কবি আব্দুর রহমান জামি লাইলা ওয়া মজনুন নামক একটি কাব্য রচনা করেছিলেন, সেই বইটিকে ষোড়শ শতাব্দীতে দৌলত উজির বাহরাম খান বাংলায় অনুবাদ করেন। লাইলি মজনু প্রেম কাহিনীর কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি, যে কারণে আমরা বলি এটি হচ্ছে আরবের একটি লোককাহিনী, আর সেটা নিয়েই পরবর্তীতে ফার্সি ভাষায় সাহিত্য রচিত হয়েছিল। ফার্সি থেকে এটি পরবর্তীতে বাংলা ভাষায় অনুদিত হয়েছিল। লাইলি মজনু কাব্যের নায়কের নাম হচ্ছে কয়েস। মজনু শব্দের অর্থ হচ্ছে পাগল। এই দুটো রোমান্টিক প্রণয় কাব্য ছাড়া আরো কয়টা প্রণয় কাব্যের নাম আপনারা একটা লিস্ট করে রাখেন। তাহলে দুটো প্রণয় কাব্য বাংলা সাহিত্যের যতগুলো প্রণয় কাব্য আছে তার মধ্যে এই দুটি হচ্ছে সবচেয়ে বেশি বিখ্যাত। এছাড়া উল্লেখযোগ্য আরো কয়েকটা প্রণয় কাব্যের কথা আমরা বলি। প্রণয় কাব্য, আর এক পাশে প্রণয় কাব্য, আরেক পাশে আমরা কবির নাম লিখছি। তো প্রণয় কাব্যের মধ্যে একটা প্রণয় কাব্যের নাম লিখেন বিদ্যা সুন্দর। একটা প্রণয় কাব্য। এই বিদ্যা সুন্দর প্রণয় কাব্যটি রচনা করেছেন কবি সাবিরিদ খান। বিদ্যা সুন্দর প্রণয় কাব্যটি রচনা করেছেন কবি সাবিরিদ খান। এই সাবিরিদ খান আরেকটি প্রণয় কাব্য রচনা করেছেন হানিফা কয়রাপুরী। সাবিরিদ খান, হানিফা কয়রাপুরী। তাহলে সাবিরিদ খানের দুটো প্রণয় কাব্যের কথা বলেছি, একটা বিদ্যা সুন্দর, আরেকটা হানিফা কয়রাপুরী। মধুমালতী নামে একটা প্রণয় কাব্য আছে। মধুমালতী এই বইটা লিখেছেন মোহাম্মদ কবির। কবির মোহাম্মদ কবির। গুলে বকাওয়ালি এই নামে একটা প্রণয় কাব্য আছে। গুলে বকাওয়ালি এইটা লিখেছেন নওয়াজিশ খান। গুলে বকাওয়ালি নওয়াজিশ খান। তারপরে একটা বইয়ের নাম লিখেন সয়ফুল মুলুক।
বদিউজ্জামাল, সয়ফুল মুলুক বদিউজ্জামাল। সয়ফুল মুলুক বদিউজ্জামাল এইটা লিখেছেন দোনা গাজী চৌধুরী। এই বইয়ের নাম কিন্তু সয়ফুল মুলুক বদিউজ্জামাল, আর কবির নাম আমি পরে নিচে দিয়ে লিখলাম দোনা গাজী চৌধুরী। দয়া করে একটু বড় করে লিখবেন, আর বড় করতে পারতেছি না রে, তাইলে তো আমি এক পৃষ্ঠায় 2 লাইন লিখলে ভরে যাবে। বড় তো করতে পারি। তাহলে সয়ফুল মুলুক বদিউজ্জামাল এইটা লিখেছেন দোনা গাজী চৌধুরী। সবার শেষ হইলে আমরা এখন আরেকটা শিরোনাম করতে চাই। সবার শেষ হলে আমরা এখন আরেকটা শিরোনাম করতে চাই। সবার কি শেষ হয়েছে? সবার যদি শেষ হয়, সয়ফুল মুলুক বদিউজ্জামাল, শাহজানা ইয়াসমিন সোহাগী। হ্যাঁ, নাম তো ভালো, সোহাগী। তাইলে আমরা এখন নতুন একটা জায়গায় যাই, সেটা হচ্ছে আরাকান রাজসভার বাংলা সাহিত্য শিরোনাম করেন। আরাকান রাজসভার বাংলা সাহিত্য। আরাকান রাজসভার বাংলা সাহিত্য। আরাকান রাজসভার বাংলা সাহিত্য, এই একটা শিরোনাম করেন, আরাকান রাজসভার বাংলা সাহিত্য। প্রথমে লিখেন আরাকানের পূর্ব নাম। প্রথমে লিখেন আরাকানের পূর্ব নাম। আরাকানের পূর্ব নাম রোসাং। আরাকানের পূর্ব নাম রোসাং বা রোসাঙ্গ। আরাকানের পূর্ব নাম রোসাং বা রোসাঙ্গ। আরাকানের পূর্ব নাম রোসাং বা রোসাঙ্গ। আরেকটা কথা লিখেন আরাকানের অবস্থান। আরাকানের অবস্থান মায়ানমারে। আর মায়ানমারের কোথায়? মায়ানমারের উত্তর পশ্চিম সীমান্তে। মায়ানমারের উত্তর পশ্চিম সীমান্তে। এই সীমান্ত থেকে চট্টগ্রামের দক্ষিণে সমুদ্র উপকূল। চট্টগ্রামের দক্ষিণে সমুদ্র উপকূল। সমুদ্র উপকূল। আচ্ছা, এই দুটো কথা আগে আপনারা একটু লিখে নেন, তারপরে আমরা আলোচনায় যাই। আরাকানের অবস্থান মায়ানমারের উত্তর পশ্চিম সীমান্ত থেকে চট্টগ্রামের দক্ষিণে সমুদ্র উপকূল। চট্টগ্রামের দক্ষিণে সমুদ্র উপকূল। সবার কি এই 2 লাইন লেখা শেষ? এমন লিখলেই হবে। এই আপনার কথা ধরে তো আমার এখন 2 লাইনে পুরো পৃষ্ঠা শেষ। একটা স্লাইড শেষ। যাক, তবুও আমার যদি একটু কষ্ট হয়, সেই কষ্টের বিনিময়ে যদি আপনার একটা চাকরি হয়, সেই চাকরির বিনিময়ে যদি আমি একটা পাঞ্জাবি পাই, অসুবিধা কি? আমার একটু কষ্ট হইলে হইল। আচ্ছা, তো বলেছিলাম আরাকান রাজসভার বাংলা সাহিত্য। তাহলে আরাকানের পূর্ব নাম হচ্ছে রোসাং বা রোসাঙ্গ। এটা রোসাঙ্গ রাজসভা নামেও পরিচিত। আরাকান রাজসভা বা রোসাঙ্গ রাজসভা। আরেকটা কথা একটু আমরা মনে করাই দিই, তাহলে আরাকানের অবস্থান হচ্ছে মূলত মায়ানমারে। আরাকানের অবস্থান হচ্ছে মায়ানমারে। আর বাংলাদেশের ভৌগোলিকভাবে বাংলাদেশের সীমান্তবর্তী হচ্ছে চট্টগ্রাম, মানে আজকের দিনের চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলটা। এই চট্টগ্রাম অঞ্চল হচ্ছে মূলত এখানের সাথে ভৌগোলিকভাবে সম্পৃক্ত, পাশাপাশি। যার কারণে আরাকানের ভাষা, আরাকানের সংস্কৃতির সঙ্গে চট্টগ্রামের ভাষার সংস্কৃতির অনেকটা মিল আছে। অনেকটা মিল আছে, যে কারণে আরাকান রাজসভায় যখন বাংলা সাহিত্য রচিত হলো, আরাকান রাজসভার রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তবে তারা বাঙালি বাঙালি মুসলমান বাঙালি মুসলমান কবিদেরকে
আরাকান রাজসভায় বাংলা সাহিত্য রচনার জন্য উৎসাহিত করেছেন, অনুপ্রাণিত করেছেন। আরাকান রাজসভায় বাংলা সাহিত্য রচিত হয়েছে। কতগুলো বিষয় খেয়াল করবেন। আরাকান হচ্ছে কিন্তু বাংলাদেশে না, মায়ানমারে। রাজসভাটা মায়ানমারে। রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী, কিন্তু সেখানে বাংলা ভাষা সাহিত্য রচিত হয়েছে। বাংলা সাহিত্য রচনায় বৌদ্ধ রাজারা পৃষ্ঠপোষকতা করেছেন। কবি হিসেবে যারা গিয়েছেন তারা বাংলাদেশ থেকে গিয়েছেন, মানে চট্টগ্রাম অঞ্চল থেকে। তো চট্টগ্রাম মানে তো বাংলাদেশ বা বাঙালি তারা। তো বাঙালি কবি এবং মুসলমান কবি, এই বাঙালি মুসলমান কবিদেরকে সেইখানে গিয়ে সভাকবি হওয়ার, রাজসভার সভাকবি হওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। সভাকবি তো আমরা জানি, রাজার যে মিটিং এর কবি থাকেন, এই কবি সবাইকে দূর দূরান্ত থেকে আগত সবাইকে কবিতা শোনাবেন। এখানে প্রসঙ্গক্রমে বলে থাকি যে ওই মধ্যযুগের ওই সময়টাতে রাজসভায়, অনেক রাজসভায় কবি ছিল। এর আগেও আমরা কয়েকজন রাজসভার কবির কথা বলেছিলাম, যেমন লক্ষণ সেনের সভাকবি কে ছিলেন, আমরা বলেছিলাম মিথিলার রাজসভার কবি কে ছিলেন, রঘুনাথ রায়ের সভাকবি কে ছিলেন, রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি কে ছিলেন। তার মানে রাজসভায় রচিত হতো। তবে আরাকান রাজসভায় যেই মানের সাহিত্য রচিত হয়েছে এবং যে পরিমাণের সাহিত্য রচিত হয়েছে, বাংলা সাহিত্যের আর কোনো রাজসভায় এরকম বাংলা সাহিত্য সাধনা করা হয়নি। এটা বাংলা সাহিত্যের জন্য এক উর্বর রাজসভা হচ্ছে আরাকান রাজসভা। আরেকটা বিষয় মনে করাই দিই যে আরাকান রাজসভায় যে সাহিত্য রচিত হয়েছিল সেগুলো ছিল রোমান্টিক প্রণয় কাব্য রচিত হয়েছিল, রোমান্টিক প্রণয় কাব্য। আমরা কিন্তু রোমান্টিক প্রণয় কাব্যের যে আলোচনা একটু আগে শুরু করেছিলাম, এটা এখনো শেষ করি নাই। আরাকান 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 রাজসভায়ও রোমান্টিক প্রণয় কাব্য রচিত হয়েছিল। আরাকান রাজসভায়ও রোমান্টিক প্রণয় কাব্য রচিত হয়েছিল। এখানকার কবিরাও রোমান্টিক প্রণয় কাব্য রচনা করেছেন, রোমান্টিক প্রণয় কাব্য রচনা করেছেন। প্রথম যে বাঙালি কবি, প্রথম বাঙালি কবি, প্রথম যে বাঙালি কবি আরাকান রাজসভায় সাহিত্য রচনা করেছেন, তার নাম দৌলত কাজী। তার নাম দৌলত কাজী। আবার দৌলত উজির বাহরাম খান মেরে দিয়েন না, হ্যাঁ। আহ আরে বাবা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো এই যুগে ছিলেন, আমরা মধ্যযুগের কথা বলছি, আরাকান রাজসভার কথা বলছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তো আর আরাকান রাজসভায় ছিলেন না। তাহলে প্রথম বাঙালি কবির নাম হচ্ছে দৌলত কাজী, যিনি বাড়ি চট্টগ্রামে, বাংলাদেশে, বাঙালি কবি, মুসলমান কবি, কিন্তু আরাকান রাজসভায় সাহিত্য রচনা করেছেন। এবং তিনি যেই কাহিনীটা আরাকান রাজসভায় সবাইকে শুনাইতেন, সেটি হচ্ছে, তার বইটির নাম হচ্ছে সতী ময়না লোরো চন্দ্রানী। সতী ময়না লোরো চন্দ্রানী। আরাকান রাজসভায় সবাইকে যে বইটা তার রচিত, দৌলত কাজীর রচিত বইটার নাম হচ্ছে সতী ময়না লোরো চন্দ্রানী। এই কাহিনী এই কাহিনী তিনি আরাকান রাজসভায় উপস্থিত সভ্যগণকে শুনিয়ে আনন্দ দিতেন দৌলত কাজী। সতী ময়না লোরো চন্দ্রানী বইটার নাম। রাজার নাম হচ্ছে লোর, রাজার স্ত্রীর নাম হচ্ছে ময়নামতি। হ্যাঁ, রাজা লোর স্ত্রী ময়নামতিকে ভালোবাসতেন, সংসার খুব ভালো ছিল, রাজত্ব খুব ভালোই চলেছিল। কিন্তু রাজা লোরকে একজন ব্যক্তি চন্দ্রানী নামক একজন বেডির ছবি দেখিয়েছেন। এই চন্দ্রানীর ছবি দেখার পর রাজা চন্দ্রানীকে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং রাজ্য এবং রানী সবাইকে ছেড়ে তিনি চলে গেলেন চন্দ্রানীকে পাওয়ার জন্য সেই রাজ্যে। সেখানে গিয়ে জানতে পারলেন চন্দ্রানী বিবাহিতা, তার ঘরে স্বামী আছে। স্বামীর সঙ্গে চন্দ্রানীর জন্য রাজা যুদ্ধ করলেন এবং সেই যুদ্ধে চন্দ্রানীর স্বামী মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। মারা গেলে রাজা লোর চন্দ্রানীকে লাভ করলেন এবং সেইখানে নতুন এক রাজ্য গড়ে তুলে সুখে শান্তিতে সংসার করতে লাগলেন। ভুলে গেলেন তিনি ময়নামতিকে, ভুলে গিয়েছিলেন ময়নাকে, ভুলে গিয়েছিলেন। এই সময় রাজার অবর্তমানে আগের এই রাজ্যটা এখন ময়নামতির নেতৃত্বে চলে। কতজন রাজ্যের বিভিন্ন প্রয়োজনে যখন আসে, ময়নামতির সঙ্গে দেখা হয়, ময়নামতিকে প্রেমের প্রস্তাব দেয়, বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ময়নামতি কারো প্রস্তাব গ্রহণ করেননি। সকল প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন। এই জন্য আমরা ময়নার আগে একটা বিশেষণ লাগিয়েছি, সতী। সতী ময়না। সবাইকে, সব নারীকে ময়নামতির মতো হতে হবে। আল্লাহ সকল নারীকে ময়নামতির মতো করে দিক। তো ময়নামতি স্বামীর জন্য অপেক্ষা করছেন, তার বিশ্বাস, তার লোর একদিন তার কাছে আবার ফিরে আসবেন। এবং সত্যি সত্যি রাজা লোর একদিন ময়নামতির কাছে ফিরে এসেছেন, চন্দ্রানীকে নিয়ে ফিরে এসেছেন। তার মানে রাজা ময়নামতি শেষ পর্যন্ত তার লোরকে কিন্তু পেয়েছেন। এই কাহিনীর মধ্যে সবচেয়ে বেশি লাভবান কে হয়েছেন দেখি, আপনাদেরকে একটা প্রশ্ন করলাম।
সবচেয়ে বেশি লাভবান কে হয়েছেন? এই কাহিনীতে সবচেয়ে বেশি লাভবান কে হয়েছেন? হুম, সবচেয়ে বেশি লাভবান কে হয়েছেন? দেখি আপনারা একটা কমেন্ট করেন তো দেখি। আহ সবচেয়ে বেশি লাভবান লোর হয়েছেন, দেখছেন? আহ দেখছেন, ছেলেরাও তো বলছেই। ওই যে এই কয় চন্দ্রানী লাভবান হয়েছে বেশি, দুষ্ট লোর, হ্যাঁ। এই যে, তাই এখন আপনারা তো বুঝছেন, মেয়েরা, আমি দেখলাম যে মেয়েরাও কমেন্ট করে, ছেলেরা তো করেছেই, মেয়েরাও কমেন্ট করেছে যে লোর বেশি লাভবান হয়েছে। তার মানে মেয়েরা বুঝে যে স্বামী কিভাবে লাভবান হয়। এত কিছু বুঝার পরেও তারা তাদের স্বামীকে লাভবান হতে দেয় না, হওয়ার সুযোগ দেয় না। আল্লাহ সেই সকল নারীদেরকে এই এবার বুঝছেন তো নারীরা, এইবার আপনারা তাইলে আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। কিভাবে সে লাভবান হয় সেটা বুঝতে পেরেছে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমার দৃষ্টিতে চন্দ্রানীর প্রথম স্বামী। সেই বেটা জীবনে কিছুই পাইল না। তার অপরাধ কি ছিল? সে যে মরে গেল, তার অপরাধ কি ছিল? তার দোষ একটাই ছিল, সে সুন্দরী নারী বিয়ে করেছে। অতএব পুরুষেরা সুন্দরী নারী বেশি সুন্দরী নারী বিয়ে করবেন না। এতে আপনার জীবন নাশের হুমকি থাকতে পারে, আশঙ্কা থাকতে পারে। আর স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই জন্য কম সুন্দরী নারী বিয়ে করবেন, যেন আপনি ছাড়া আর কেউই তার দিকে না তাকায়। এবং তখন আপনাকে আর জীবনও বিপন্ন হবে না, তাকে নিয়ে দুশ্চিন্তায়ও আপনাকে থাকতে হবে না। ছেলেদেরকেও আল্লাহ বুঝার তৌফিক দান করুক, নারীদেরকেও আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তো বলেছিলাম, এই যে দৌলত কাজী, তিনি সতী ময়না লৌরচন্দ্রানী রচনা করেছেন। আরাকান রাজসভার আরেকজন বাঙালি কবির নাম হচ্ছে কোরেশী মাগন ঠাকুর। আরাকান রাজসভার আরেকজন বাঙালি কবি হচ্ছেন কোরেশী মাগন ঠাকুর। কোরেশী মাগন ঠাকুর। আরাকান রাজসভার আরেকজন বাঙালি কবি হচ্ছেন কোরেশী মাগন ঠাকুর। তিনি যেই বইটা রচনা করেছেন সেই বইটার নাম হচ্ছে চন্দ্রাবতী। তিনি যেই বইটা রচনা করেছেন সেই বইটার নাম হচ্ছে চন্দ্রাবতী। কোরেশী মাগন ঠাকুর, তার নাম শুনলে প্রথম অংশ কোরেশী, এইটা শুনলে তো মুসলমান মুসলমান লাগে তারে। শেষে দিয়ে আবার ঠাকুর আছে, এইটা শুনলে তারে হিন্দু হিন্দু লাগে। মাঝখান দিয়ে আবার মাগন আছে, এইটা শুনলে তারে বৌদ্ধ বৌদ্ধ লাগে। আসলে তিনি কোন ধর্মাবলম্বী ছিলেন? আসলে তিনি মুসলমান ছিলেন। আমরা আগে বলেছি আরাকান রাজসভার কবিরা, এরা বাঙালি, এরা মুসলমান, এরা চট্টগ্রামের মানুষ, এদের সবার বাড়ি কিন্তু চট্টগ্রামে। তো ছেলেটার নাম হচ্ছে কোরেশী মাগন। তার প্রপিতামহ আরবের কোরেশী বংশজাত ছিল। সেখান থেকে এসে বাংলাদেশের চট্টগ্রামে বসবাস করতে শুরু করেছেন। তারপরে তিনি আরাকান রাজসভার কবি হয়েছেন। এবং আরাকানের রাজারা এই কোরেশী মাগন ঠাকুরকে খুবই বিশ্বাস করতেন। তিনি খুবই আস্থা অর্জন করেছিলেন রাজাদের। এই জন্য রাজারা তাকে এক পর্যায়ে আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাকে আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তাকে আরাকান রাজ্যের কোন বাঙালি কবি আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন? কোরেশী মাগন ঠাকুর। তাকে প্রধানমন্ত্রীর মতো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত করবার পর রাজারা তাকে একটা উপাধি দিয়েছেন, ঠাকুর। এটা তার উপাধি, ঠাকুর। এই জন্য বেটার নাম হয়ে গেছে কোরেশী মাগন ঠাকুর। তার লেখা বইটার নাম চন্দ্রাবতী। আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি বলা হয়। আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি হচ্ছেন আলাওল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ বাঙালি কবি হচ্ছেন আলাওল। আলাওল। এবং আলাওলের অনেকগুলো বই আছে, তার মধ্যে আলাওলের সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে পদ্মাবতী। আলাওলের সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে পদ্মাবতী। আলাওলের সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে পদ্মাবতী। আলাওল যে পদ্মাবতী রচনা করেছেন, এটা তার শ্রেষ্ঠ বই, বিখ্যাত বই, জনপ্রিয় বই। আলাওলের এই পদ্মাবতীও তার কোনো মৌলিক রচনা নয়, এটা তিনি অনুবাদ করেছেন। এটা তিনি অনুবাদ করেছেন, তাহলে আলাওলের পদ্মাবতী কিন্তু অনুদিত গ্রন্থ, এটা অনুবাদ করেছেন একজন হিন্দি কবি। একজন হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির। মালিক, হিন্দি কবি মালিক মোহাম্মদ, হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির। মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত নামে একটা বই আছে। পদুমাবত, পদুমাবত। মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত। হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত।
এই বইটাকে তিনি অনুবাদ করেছেন। মালিক মোহাম্মদ জায়সির পদ্মাবত, এই বইটাকে আলাউল পদ্মাবতী নামে অনুবাদ করেছেন 1651 সালে। আচ্ছা, 1651 মানে দেখেন এটা কোন শতাব্দীর অংশ? সপ্তদশ শতাব্দী নাকি? সপ্তদশ শতাব্দীতে তিনি এটা রচনা করেছেন। এই জন্য আমাদের 46তম বিসিএস পরীক্ষায় প্রশ্ন এসেছিল আলাউল কোন শতাব্দীর কবি? আলাউল হচ্ছেন সপ্তদশ শতাব্দীর কবি। এবং আলাউল যে পদ্মাবতী কাব্য রচনা করেছেন, এটা তিনি কোরেশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় রচনা করেছেন। কোরেশি মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় রচনা করেছেন। তাহলে আলাউলের পৃষ্ঠপোষক হচ্ছেন কোরেশি মাগন ঠাকুর। আলাউলের পৃষ্ঠপোষক কোরেশি মাগন ঠাকুর, তার পৃষ্ঠপোষকতায় হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমাবত বইটাকে 1651 সালে আলাউল পদ্মাবতী নামে অনুবাদ করেছেন। তার মানে আমরা বলতে পারি আলাউল মধ্যযুগের সপ্তদশ শতাব্দীর কবি। আলাউল মধ্যযুগের সপ্তদশ শতাব্দীর কবি। আলাউল আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি। আরাকান রাজসভার, আমরা মধ্যযুগের শ্রেষ্ঠ কবি বলি নাই, আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি হচ্ছেন আলাউল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাউল। আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি আলাউল। তবে আলাউলের আরো কিছু বই আছে, এই পদ্মাবতী ছাড়া আলাউলের আরো কিছু বই আছে, সেই বইগুলোর নামও একটু মনে রাখবেন। আলাউলের অন্যান্য বইগুলোর মধ্যে একটা রয়েছে সতী ময়না লোরচন্দ্রানী। এই সতী ময়না লোরচন্দ্রানী রচনা করেছিলেন দৌলত কাজী, একটু আগে আমরা লিখেছিলাম দৌলত কাজী লিখেছিলেন। তবে এই কাহিনীটা দৌলত কাজী শুরু করেছিলেন, তিনি শেষ করতে পারেননি। তখন কাহিনীর বাকি অংশ মানে শেষাংশ লিখেছিলেন আলাউল। কাহিনীর শেষাংশ লিখেছিলেন আলাউল। সতী ময়না লোরচন্দ্রানী, সতী ময়না লোরচন্দ্রানী। এই ছাড়া তিনি আরো যে সকল বই লিখেছিলেন তার মধ্যে একটা হচ্ছে হপ্তপৈকর, একটা হচ্ছে হপ্তপৈকর নামে একটা বই আছে। আলাউলের আরেকটা বই আছে তোহফা, আরেকটা বই আছে তোহফা, আরেকটা বই আছে সেকান্দর নামা, সেকান্দর নামা, সেকান্দর নামা। আর একটা বই বলতে পারি সাইফুল মুলক বদিউজ্জামাল, এটা আলাদা বই। এর আগে আমরা দোনা গাজী চৌধুরীর নামে লিখেছিলাম সাইফুল মুলক বদিউজ্জামাল, এগুলো আলাউলের গ্রন্থ। সাইফুল মুলক বদিউজ্জামাল, সাইফুল মুলক বদিউজ্জামাল। আমরা আগে বলেছিলাম আরাকান রাজসভায় মূলত রোমান্টিক প্রণয় কাব্য রচিত হয়েছিল। আরাকান রাজসভায় মূলত রোমান্টিক প্রণয় কাব্য রচিত হয়েছিল। আলাউলের কাব্যগুলো বেশিরভাগ রোমান্টিক প্রণয় কাব্য। তবে মনে রাখবেন তোহফা এইটা হচ্ছে আলাউলের একটা নীতি কাব্য, এটা কোনো প্রণয় কাব্য না। এই জন্য পরীক্ষায় আসে নিচের কোনটি আলাউলের নীতি কাব্য? তোহফা। কোনটি আলাউলের প্রণয় কাব্য? নয়, তোহফা। তোহফা কোন ধরনের কাব্য? নীতি কাব্য। তাহলে আমরা এটা মনে করাই দিচ্ছি, কিন্তু আলাউল মধ্যযুগের সপ্তদশ শতাব্দীর কবি। আলাউলকে বলা হয় মধ্যযুগের আলাউলকে বলা হয় মধ্যযুগের মহাকবি। আলাউলকে বলা হয় মধ্যযুগের মহাকবি। আলাউলকে বলা হয় মধ্যযুগের, আলাউলকে বলা হয় মধ্যযুগের পণ্ডিত কবি, পণ্ডিত কবি। আলাউলকে বলা হয় মধ্যযুগের মহাকবি, আলাউলকে বলা হয় মধ্যযুগের পণ্ডিত কবি, মধ্যযুগের পণ্ডিত কবি। আলাউলকে মধ্যযুগের মহাকবি পণ্ডিত কবি বলা হয়। আলাউলের জন্মস্থান কোথায়? আলাউলের জন্মস্থান হচ্ছে চট্টগ্রামে। তবে কেউ কেউ মনে করেন আলাউলের জন্মস্থান ফরিদপুরে, ফরিদপুরে। যদি চট্টগ্রাম না থাকে কোনো কারণে, তাইলে চট্টগ্রাম না থাকলে ফরিদপুর আনসার করবেন। তাহলে আলাউলের জন্মস্থান চট্টগ্রামে হওয়াটাই যুক্তিসঙ্গত বলে আমরা মনে করি। কারণ আলাউলের যে আরাকান রাজসভার কবি ছিলেন সেটা তো চট্টগ্রামেরই পাশাপাশি। এবং রোমান্টিক প্রণয় কাব্যের কবিরা কিন্তু শুধু আলাউল চট্টগ্রামের তা না, আরাকান রাজসভার সকল কবির বাড়ি চট্টগ্রাম। শুধু আরাকান রাজসভার কবি না, রোমান্টিক প্রণয় কাব্যের সকল কবির জন্মস্থান চট্টগ্রাম। এই তথ্যটা লিখে রাখেন, রোমান্টিক প্রণয় কাব্যের সকল কবির জন্মস্থান চট্টগ্রাম। রোমান্টিক প্রণয় কাব্যের সকল কবির জন্মস্থান চট্টগ্রাম। অর্থাৎ রোমান্টিক প্রণয় কাব্য শুরু করেছি সেই শাহ মোহাম্মদ সগীর থেকে। অতএব শাহ মোহাম্মদ সগীর থেকে শুরু করে এই পর্যন্ত যতজন রোমান্টিক প্রণয় কাব্যের কবির নাম বলেছি সবার বাড়ি চট্টগ্রাম। 38তম বিসিএস পরীক্ষায় এসেছিল দৌলত উজির বাহরাম খানের জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। দৌলত উজির বাহরাম কথা আগামী বছর যদি বলে শাহ মোহাম্মদ সগীরের জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। আলাউলের জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। কোরশী মাগন ঠাকুরের জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। দৌলত কাজীর জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। মধুমালতী লিখেছিলেন মোহাম্মদ কবির, তার জন্মস্থান কোথায়? চট্টগ্রাম। রোমান্টিক প্রণয় কাব্য, এর আগে আমরা বলেছিলাম এটা মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ, এখন বলছি এটা চট্টগ্রামের মুসলমানদের শ্রেষ্ঠ সম্পদ।
বাংলা সাহিত্যে রোমান্টিকতার প্রবেশ ঘটিয়েছেন চট্টগ্রামের মানুষজন। বাংলাদেশের সবচেয়ে রোমান্টিক মানুষ হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আমরা এই জায়গা থেকে আমরা বলতে পারি যে রোমান্টিক মানুষ হচ্ছেন চট্টগ্রামের মানুষজন, এরাই সবচেয়ে বেশি রোমান্টিক। তাই সবাই অন্তত একটা বিয়ে চট্টগ্রামে করার চেষ্টা করবেন। তাইলে এখন আহ আছে নাকি আমাদের সেই গর্বিত চট্টগ্রামের কোনো বাসিন্দা কি এখানে আছে? গর্বিত চট্টগ্রামের রোমান্টিক মানুষ কি এখানে কেউ আছে? চট্টগ্রামের যেটাই খুঁজি আজকে সেই জেলারই কাউরে পাই না। আপনি করেন নাকি স্যার? আমি কি করি নাকি তা তো বুঝলাম না। কি করেন নাকি বলতে বলতে চাইছেন সেটা তো বুঝলাম না। আমি করেন নাকি মানে আমি কি করি নাকি? ও করছেন। অন্তত তাইলে অন্তত একটা মানে কয়টা বিয়ে করবেন? যা করবেন করবেন, অন্তত একটা করবেন বলছি চট্টগ্রামে। বাকি যা কয়টা করবেন সেটা আপনার ব্যাপার, দুইটা করবেন না চারটা করবেন এই বিষয়ে তো আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। আমি এগুলো নিয়ে কথা বলতেও চাই না, বিয়ে শাদী নিয়ে কথা বলতেও আমার লজ্জা লাগে। তাহলে আমরা আপনাদেরকে আবার একটু মনে করাই দেই যে আরাকান রাজসভার বাংলা সাহিত্য। আরাকান রাজসভা হচ্ছে বাংলা সাহিত্যের জন্য এক উর্বর রাজসভা। এই রাজসভায় যে পরিমাণের এবং যে মানের উৎকৃষ্ট মানের সাহিত্য রচিত হয়েছে আর কোনো রাজসভায় এইরকম সাহিত্য রচিত হয়নি। কিন্তু আরাকান রাজসভার অবস্থান হচ্ছে মায়ানমারে, বাংলাদেশের চট্টগ্রামের সীমান্তবর্তী, যে কারণে চট্টগ্রামের সঙ্গে আরাকানের ভৌগোলিক সম্পর্ক থাকায় সংস্কৃতির কিছু ঐক্য, মিল, সাদৃশ্য তৈরি হয়েছে। চট্টগ্রামের ভাষার সঙ্গে আরাকানের ভাষা একটা সাদৃশ্য তৈরি হয়েছে। তাই আরাকান থেকে রোহিঙ্গা যারা এখন বাংলাদেশে আসে তারা চট্টগ্রামে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ চট্টগ্রামের সঙ্গে তাদের একটা ভালো মিল আছে, সাদৃশ্য আছে। তো আরাকানের রাজসভায়, এই আরাকান রাজসভায় বাঙালি মুসলমান কবিরা সাহিত্য রচনা করেছিলেন। বাংলা সাহিত্যর সাধনা আরাকানে মায়ানমারেও হয়েছিল সেই মধ্যযুগে। সেই ক্ষেত্রে প্রথম যে বাঙালি কবি তিনি হচ্ছেন দৌলত কাজী। তিনি যে বইটা লিখেছিলেন সেটি সতী ময়না লোরচন্দ্রানী নামে। আরেকজন কবির কথা বলছি কৌরসী মাগন ঠাকুর, তিনি আরাকান রাজ্যের প্রধানমন্ত্রীও হয়েছিলেন। তিনি যে বইটি রচনা করেছিলেন সেটির নাম চন্দ্রাবতী। আরেকজন কবি আরাকান রাজসভার শ্রেষ্ঠ কবি হচ্ছেন আলাউল। তিনি অনেকগুলো বই রচনা করেছেন, তবে তার মধ্যে সবচেয়ে বিখ্যাত বই হচ্ছে পদ্মাবতী। এই পদ্মাবতী তিনি মৌলিক রচনা করেননি, এটি অনুবাদ করে রচনা করেছেন। এটি একজন হিন্দি কবি মালিক মোহাম্মদ জায়সির পদুমা বত নামক একটি বইকে বাংলা ভাষায় অনুবাদ করেছেন পদ্মাবতী নামে। এক্ষেত্রে তাকে পৃষ্ঠপোষকতা করেছেন কোরেশী মাগন ঠাকুর। আলাউলকে মধ্যযুগের সপ্তদশ শতাব্দীর কবি বলা হয়, আলাউলকে মধ্যযুগের মহাকবি বলা হয়, আলাউলকে মধ্যযুগের পণ্ডিত কবি বলা হয়। আলাউলের জন্মস্থান চট্টগ্রাম। এই প্রসঙ্গে বলেছিলাম আরাকান রাজসভার নয় শুধু রোমান্টিক কাব্যের সকল কবির জন্মস্থান চট্টগ্রাম। এছাড়াও আমরা আলাউলের কয়েকটি গ্রন্থের নাম আপনাদের মনে রাখতে বলেছিলাম, তার মধ্যে তোহফা একটি উল্লেখযোগ্য গ্রন্থ। এটি আলাউলের প্রণয় কাব্য নয়, এটি তার নীতি কাব্য। এখন আমরা নতুন আরো একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য। জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য শিরোনাম করেন জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য। জীবনী সাহিত্য বা চরিত সাহিত্য কারো জীবন, জীবনী সাহিত্যের আরেক নাম হচ্ছে চরিত সাহিত্য। কারো জীবন নিয়ে যে সাহিত্য রচিত হয় সেটাই জীবনী সাহিত্য। কারো জীবন নিয়ে যে সাহিত্যের মধ্যে আলোচনা করা হবে সেটাই জীবনী সাহিত্য। এটা তো বেকুবিও বুঝে। তো এখন প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যে প্রথম কার জীবন নিয়ে সাহিত্য রচিত হয়েছিল? বাংলা সাহিত্যে প্রথম কার জীবন নিয়ে সাহিত্য রচিত হয়েছিল? যার জীবন নিয়ে প্রথম সাহিত্য রচিত হয়েছিল তিনি হচ্ছেন শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেব, শ্রী চৈতন্য দেবের জীবন নিয়েই প্রথম জীবনী সাহিত্য রচিত হয়েছিল। শ্রী চৈতন্য দেবের জীবন নিয়েই প্রথম জীবনী সাহিত্য রচিত হয়েছিল। আমাদের আরো তথ্য দরকার যে তাহলে শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে কোন কবি প্রথম সাহিত্য রচনা করেছেন, শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে কোন বইটা প্রথম রচিত হয়েছিল, অর্থাৎ বাংলা সাহিত্যের প্রথম জীবনী সাহিত্যটার নাম কি। তো সেই আলোচনায় আমরা পরে যাব। তার আগে একটু শ্রী চৈতন্য দেব সম্পর্কে বলে রাখি, যার জীবন নিয়ে বাংলা ভাষায় প্রথম জীবনী সাহিত্য রচিত হয়েছিল। যার তার জীবন নিয়ে তো আর জীবনী সাহিত্য রচিত হয় না। আপনি যদি সাখাওয়াত স্যারের জীবনী লিখেন আর এই জীবনী যদি জাতি পড়ে, তাহলে জাতির ধ্বংস অনিবার্য। আপনারা চাইলে আমার মতো একজন ভালো মানুষের
জীবনী লিখতে এবং পড়তে পারেন। এই জীবনী লিখলে, এই জীবনী পড়লে আপনি একটা সুন্দর বেহেশতি কল্যাণময় জীবন গঠন করতে পারবেন ইনশাআল্লাহ। তো শ্রী চৈতন্যদেব নিশ্চয়ই একজন ভালো মানুষ ছিলেন, যে কারণে তার জীবনী লেখা হয়েছিল। এই শ্রী চৈতন্যদেব 1486 সালে জন্মগ্রহণ করেন এবং 1533 সালে তিনি পুরীতে মৃত্যুবরণ করেন। তো বেশি বছর আসলে তিনি বাঁচেন নাই, 48 বছরের মতো, প্রায় 48 বছরের মতো তার জীবনকাল। ভালো মানুষ আসলে বেশি দিন বাঁচেন না, ভালো মানুষ আসলে বেশি দিন বাঁচেন না। এই জন্য আমার নিজেকে নিয়ে খুব ভয় হয়, আসলে বোধহয় বেশি দিন আমি বাঁচবো না। 48 বছরের মতো তার জীবনকাল। শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম, শ্রী চৈতন্যদেবের প্রকৃত নাম বা তার আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। শ্রী চৈতন্যদেবের আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। শ্রী চৈতন্যদেবের আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। এবং তার ডাক নাম, এই বিশ্বম্ভর মিশ্র একটা নিম গাছের নিচে জন্মগ্রহণ করেছিল। কোন গাছ? নিম গাছ। এই জন্য তারা সবাই নিমাই বলে ডাকতেন। তাহলে যদি তিনি জাম গাছের নিচে জন্মগ্রহণ করতেন, তাহলে তার নাম কি হইতো এখন আপনারা চিন্তা করেন। হ্যাঁ, তাহলে তার ডাক নাম হচ্ছে নিমাই। গায়ের রং আবার গৌর রঙের ছিল, এই জন্য তারে অনেকে আবার গৌরাঙ্গ বলিও ডাকতেন, গৌরাঙ্গ বলিও ডাকতেন। তাহলে শ্রী চৈতন্য দেবের আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র, তার ডাক নাম নিমাই গৌরাঙ্গ। তবে এই সকল নাম ছাপিয়ে তিনি আমাদের কাছে পরিচিতি পেয়েছেন শ্রী চৈতন্য দেব নামে। এটা তার নাম না, কিন্তু প্রকৃত নাম না, তার ডাক নাম না, এই নামে তিনি আমাদের কাছে পরিচিতি লাভ করেছেন। কখন থেকে এবং কেন তিনি এই শ্রী চৈতন্য দেব নামে পরিচিতি লাভ করলেন, কেন তিনি শ্রী চৈতন্য দেব নামে পরিচিতি লাভ করলেন? আমরা বলেছি তার জীবন প্রায় 48 বছরের, এর মধ্যে প্রায় অর্ধেক জীবন তিনি কাটিয়েছেন একভাবে, পরের অর্ধেক জীবন তিনি কাটিয়েছেন আরেকভাবে। প্রথম অর্ধেক জীবনে তিনি অনেকটা সাকোয়াত স্যারের মতো দুরন্ত, দুষ্ট, ডান পিঠে স্বভাবের ছিলেন। আর পরবর্তী 24 বছরে প্রায় অর্ধেক জীবনে তিনি আমার মতো ভালো মানুষ হয়ে গেছেন। সাকোয়াত স্যারের মতো কেমন জীবন যাপন করেছেন? খুব ডান পিঠে স্বভাবের ছিলেন, ধর্ম কর্ম এইসব জিনিসের প্রতি তার কোনো তেমন খুব একটা আকর্ষণ আগ্রহ খুব একটা ছিল না। কিন্তু 23 বছর বয়সে তিনি গয়ায় পিতৃপিণ্ড দান করতে গিয়ে এক বিখ্যাত বৈষ্ণব ভক্তের সঙ্গে তার দেখা হয়েছে। এই বৈষ্ণব ভক্ত, এই কথাটার মানে বুঝছেন তো? বৈষ্ণব কারা? যারা বিষ্ণুর উপাসক, যারা বিষ্ণুর উপাসক তাদেরকেই তো বৈষ্ণব বলা হয়। একজন বৈষ্ণব ভক্তের সঙ্গে তার দেখা হয়েছে। এই বৈষ্ণব ভক্তের সঙ্গে দেখা হওয়ার পর তার চিন্তা জগতের মধ্যে আমূল পরিবর্তন ঘটে গেল। তিনি আগের যে সাকোয়াতসারীয় কার্যক্রম সেটা ছেড়ে দিলেন, বাদ দিলেন, ভালো হয়ে গেলেন, তিনি আমার মতো হয়ে গেলেন। হঠাৎ করে তার চিন্তা চেতনার মধ্যে ঈশ্বর প্রেম জাগ্রত হতে লাগলো, ভগবত প্রেমে তিনি উন্মত্ত হয়ে উঠলেন, কৃষ্ণ প্রেমে তিনি উজ্জীবিত হলেন। পরের বছর 24 বছর বয়সে তিনি আরেক বৈষ্ণব ভক্ত কেশব ভারতীর কাছ থেকে গিয়ে দীক্ষা অর্জন করেছেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, এবং সন্ন্যাস গ্রহণ করে তিনি নতুন নাম ধারণ করেছেন শ্রী চৈতন্য দেব। তার মানে আমরা বলতে চাচ্ছি তিনি সন্ন্যাস গ্রহণ করার পরে, দীক্ষা অর্জনের পরে এই নতুন নামে পরিচিতি লাভ করলেন, শ্রী চৈতন্য দেব নামে পরিচিতি লাভ করলেন। আর এই যে শ্রী চৈতন্য দেব দীক্ষা অর্জনের পরে, আপনারা একটু চিন্তা করেন, 1486 সালে যদি তার জন্ম হয় আর 24 বছরে যদি তিনি দীক্ষা গ্রহণ করেন, তাহলে তখন সালটা কত হবে? 1510, মানে 16 শতাব্দীর একদম শুরুর দিকে 1510। এই বাংলায় যখন হিন্দু ধর্মের ধ্বংসোন্মুখ অবস্থা, তখন এটাকে তিনি আবার পুনরুজ্জীবিত করার, পুনরুজ্জাগরণ করার চেষ্টা করেছেন। নতুন ভাবে এক উদার ধর্মমত প্রতিষ্ঠা করে তিনি মানুষের কাছে কৃষ্ণের দাওয়াত, বিষ্ণুর দাওয়াত তিনি প্রচার করতে লাগলেন। মানুষের কাছে বিষ্ণু বা কৃষ্ণের দাওয়াত তিনি প্রচার করতে লাগলেন, এবং অল্প সময়ের মধ্যে প্রচুর মানুষ তার ভক্ত হয়ে গেছেন। এক পর্যায়ে মানুষ বিশ্বাস করতে লাগলেন শ্রী চৈতন্যদেব কোনো মানুষ নন, তিনি স্বয়ং ভগবান বিষ্ণু এই পৃথিবীতে তিনি অবতার হয়ে শ্রী চৈতন্য দেব নামে আমাদের কাছে আবির্ভূত হয়েছেন। চণ্ডীদাসের অমর উক্তি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, এমন উদার ধর্মমত, এমন বক্তব্যকে তিনি মানুষের কাছে ধারণ করে প্রচার করতে লাগলেন, এবং প্রচুর মানুষ যে কারণে তার ভক্ত হতে হয়েছেন। কিন্তু এই পরম ব্যক্তি, শ্রদ্ধেয় ব্যক্তি 1533 সালে ইহকাল ত্যাগ করলেন। তার মৃত্যুর পর তার ভক্তরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারলেন না। তখন তারকে স্মরণীয় বরণীয় করে রাখার জন্য তার ভক্তরা একটা পন্থা, উপায় বের করলেন যে কিভাবে আমরা শ্রী চৈতন্যদেবকে স্মরণীয় বরণীয় করে রাখতে পারি। তখন তারা তার জীবন নিয়ে সাহিত্য রচনা করবার সিদ্ধান্ত নিয়েছেন। তার ভক্তরা চিন্তা করলেন,
আমরা তার জীবন নিয়ে সাহিত্য রচনা করতে পারি। তার জীবনী যদি আমরা লিখে রাখি, তিনি হয়তো আমাদের কাছ থেকে চলে গেছেন, এই জীবনী পড়ে মানুষ শ্রী চৈতন্য দেব সম্পর্কে জানতে পারবে, তার জীবন সম্পর্কে জানতে পারবে, তার কর্ম সম্পর্কে জানতে পারবে। আর তার কর্মের মধ্যে যেহেতু বিষ্ণু আছে, মানুষও বিষ্ণু সম্পর্কে, কৃষ্ণ সম্পর্কে জানতে পারবে এবং কৃষ্ণ প্রেমে উজ্জীবিত হবে। তখন তার প্রথম যে ভক্ত বাংলা ভাষায় তার জীবন নিয়ে সাহিত্য রচনা করেছেন, তিনি হচ্ছেন বৃন্দাবন দাস। বৃন্দাবন দাস প্রথম তার জীবনী রচনা করেছেন এবং সেই বইটার নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য ভাগবত। তাইলে এখন একটা বিষয় আমরা সিদ্ধান্তে আসতে পারলাম, বাংলা ভাষায় প্রথম শ্রী চৈতন্য দেবের জীবনী লেখা হয়েছে এবং বাংলা ভাষায় প্রথম যার জীবনী যিনি লিখেছেন তিনি হচ্ছেন বৃন্দাবন দাস। এবং বাংলা সাহিত্যের প্রথম জীবনী গ্রন্থটির নাম হচ্ছে শ্রী চৈতন্য ভাগবত। এবং এগুলো কিন্তু ওই সময় কোনো গদ্য ছিল না, কবিতার আকারে এই জীবনীগুলো লেখা হয়েছে, কবিতার মাধ্যমে এই জীবনীগুলো লেখা হয়েছে। তাহলে বাংলা সাহিত্যের প্রথম জীবনী যিনি লেখেন তিনি হচ্ছেন বৃন্দাবন দাস এবং বইটার নাম শ্রী চৈতন্য ভাগবত। শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে এই জীবনী সাহিত্যগুলো, এই জীবনী লেখা হয়েছে। শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে অনেক ভক্ত তার জীবন নিয়ে সাহিত্য রচনা করেছেন, জীবনী রচনা করেছেন। যার বইটা সবচেয়ে শ্রেষ্ঠ হয়েছে তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। যার বইটা শ্রেষ্ঠ হয়েছে তিনি হচ্ছেন কৃষ্ণদাস কবিরাজ। এবং কৃষ্ণদাস কবিরাজ যেই বইটা লিখেছেন তার সেই বইটির নাম হচ্ছে শ্রী চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃত। শ্রী চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ যে বইটা লিখেছেন সেটা হলো শ্রী চৈতন্য চরিতামৃত। কৃষ্ণদাস কবিরাজ যে বইটা লিখেছেন সেটা হলো, তাহলে আমরা বলেছি তার প্রচুর ভক্ত তার জীবন নিয়ে সাহিত্য রচনা করেছেন। তিনি প্রথম লিখেছেন তিনি বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবত নামে। আর শ্রেষ্ঠ বইটা কৃষ্ণদাস কবিরাজ লিখেছেন শ্রী চৈতন্য চরিতামৃত। আচ্ছা, শ্রী চৈতন্য দেব সম্পর্কে আলোচনা করি। আমরা কি বলেছি যে শ্রী চৈতন্য দেব কোনো সাহিত্য রচনা করেছেন? না, শ্রী চৈতন্য দেব কোনো সাহিত্য রচনা করেননি। তার জীবন নিয়ে তার ভক্তরা সাহিত্য রচনা করেছেন, তাকে নিয়ে লেখা হয়েছে, তিনি লেখেন নাই। আপনি চাইলে নিজে লিখে বিখ্যাত হয়ে যেতে পারেন, আর যদি লিখতে না পারেন তাহলে এমন কাম করবেন যেন মরার পরে মানুষ আপনারা নিয়ে লিখতে বাধ্য হয়। যেমন আমি কোনো বই লিখি নাই, কিন্তু আমার ইচ্ছা আছে, আমার স্বপ্ন আছে, সব ইচ্ছা বলবো না, স্বপ্ন হলো, আমার ধারণা আকাঙ্ক্ষা হলো আমার মৃত্যুর পরে আপনারা আমার জীবন নিয়ে সাহিত্য রচনা করে আপনারাও বিখ্যাত হবেন, আমাকেও বিখ্যাত বানাবেন। সাখাওয়াত স্যার অবশ্য অলরেডি কি লিটারেচার, গ্রামার, ভোকাবুলারি বইটই লিখে অলরেডি তিনি বিখ্যাত হয়ে গেছেন, তিনি দুনিয়াতেই বিখ্যাত। আর আমি মরার পরে বিখ্যাত হব শ্রী চৈতন্য দেবের মতো, এমন ধারণাই করছি। শ্রী চৈতন্যদেব অতএব কোন সাহিত্যিক নন, ধর্ম প্রচারক। শ্রী চৈতন্যদেব ধর্ম প্রচারক। কোন ধর্ম প্রচার করেছেন? বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। অতএব শ্রী চৈতন্য দেব হচ্ছেন একজন বৈষ্ণব ধর্মের প্রচারক, বৈষ্ণব ধর্মের প্রচারক। এবং মধ্যযুগে তিনি এই বৈষ্ণব ধর্ম প্রচার করেছেন। মধ্যযুগে এই ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম। মধ্যযুগে এই ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম। কোন পদ তিনি রচনা করেননি, কোন পদ না লিখেও তিনি বাংলা সাহিত্যের একজন আলোচিত ব্যক্তি। কোন পদ না লিখেও তিনি বাংলা সাহিত্যের একজন আলোচিত ব্যক্তি, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য দেব। শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে যে সাহিত্যগুলো রচিত হয়েছে, চৈতন্য দেবের জীবনী গ্রন্থকে সংক্ষেপে করচা বলা হয়। লিখবেন, চৈতন্য দেবের জীবনী গ্রন্থকে সংক্ষেপে করচা বলা হয়। চৈতন্য দেবের জীবনী গ্রন্থকে সংক্ষেপে করচা বলা হয়। করচা শব্দের অর্থ হচ্ছে ডায়েরি বা দিনলিপি। করচা শব্দের অর্থ হচ্ছে ডায়েরি বা দিনলিপি। চৈতন্য দেবের জীবনী গ্রন্থকে সংক্ষেপে করচা বলা হয়। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। চৈতন্য দেবের জীবনী গ্রন্থকে সংক্ষেপে করচা বলা হয়। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। তাহলে আমরা একটু আপনাদেরকে আবার মনে করাই দেই, কারো জীবন নিয়ে যে সাহিত্য রচিত হয় সেটাই জীবনী সাহিত্য। বাংলা সাহিত্যে প্রথম শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে সাহিত্য রচিত হয়েছে। এবং শ্রী চৈতন্য দেবের প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র, বা আসল নাম হচ্ছে বিশ্বম্ভর মিশ্র। তার ডাক নাম নিমাই এবং গৌরাঙ্গ। তবে সন্ন্যাস গ্রহণের পর থেকে তিনি শ্রী চৈতন্য দেব নামে পরিচিতি লাভ করেছেন। এই শ্রী চৈতন্য দেব কোনো সাহিত্যিক ছিলেন না, কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি একজন ধর্ম প্রচারক ছিলেন। তিনি বৈষ্ণব ধর্মের প্রচারক ছিলেন। মধ্যযুগে এই ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম। কোনো পদ না লিখেও তিনি বাংলা সাহিত্যের একজন আলোচিত ব্যক্তি। শ্রী চৈতন্য দেবের জীবন নিয়ে প্রথম
শ্রী চৈতন্যদেবের জীবন নিয়ে প্রথম সাহিত্য রচনা করেছেন বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবত নামে। তার মানে এটাই বাংলা সাহিত্যের প্রথম জীবনী কাব্য, এবং বাংলা সাহিত্যের প্রথম জীবনী রচনা করেছেন বৃন্দাবন দাস। তারপরে তার জীবন নিয়ে যতজন সাহিত্য রচনা করেছেন এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বইটি হচ্ছে কৃষ্ণদাস কবিরাজের লেখা শ্রী চৈতন্য চরিতামৃত নেমে। চৈতন্যদেবের জীবনী গ্রন্থকে সংক্ষেপে করচা বলা হয়। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। আপনাদের কি এগুলো লেখা শেষ হয়েছে? করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। করচা শব্দের অর্থ ডায়েরি বা দিনলিপি। যদি লেখা শেষ হয় আমরা আজকে আরো একটা টপিক নিয়ে ছোট্ট করে আলোচনা করব, সেটি হচ্ছে মর্সিয়া সাহিত্য। তাহলে লিখেন মর্সিয়া সাহিত্য। মর্সিয়া সাহিত্য শিরোনাম করেন মর্সিয়া সাহিত্য। প্রথমে লিখেন মর্সিয়া আরবি শব্দ। মর্সিয়া আরবি শব্দ। মর্সিয়া আরবি শব্দ এর অর্থ, মর্সিয়া শব্দের অর্থ শোক বা আহাজারি। মর্সিয়া শব্দের অর্থ শোক বা আহাজারি। তাহলে মর্সিয়া সাহিত্য বলতে কি বোঝায়? মর্সিয়া শব্দের অর্থ যদি শোক হয় তাহলে মর্সিয়া সাহিত্য মানে হচ্ছে শোক কাব্য। শেষ শেষ আমাদের ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যে আমরা আজকের ক্লাস শেষ করে ফেলবো। 5 মিনিটের মধ্যে আমরা আজকের ক্লাস শেষ করব। তাহলে মর্সিয়া সাহিত্য, মর্সিয়া শব্দের অর্থ হচ্ছে শোক, অতএব মর্সিয়া সাহিত্য বলতে শোক কাব্য বোঝায়। মর্সিয়া সাহিত্য বলতে শোক কাব্য বোঝায়, মানে শোকের সাহিত্য বা শোকের কাব্য হচ্ছে মর্সিয়া সাহিত্য। তাহলে মর্সিয়া সাহিত্যের মধ্যে সুখের কথা না, শোকের কথা আছে। কোন শোকের ঘটনা নিয়ে মর্সিয়া সাহিত্য লেখা হয়েছে? তো বাংলা সাহিত্যে মর্সিয়া সাহিত্যের উদ্ভব হয়েছে কারবালার সেই শোকাবহ ঘটনাকে অবলম্বন করে। কারবালার শোকাবহ ঘটনা অবলম্বন করে এই মর্সিয়া সাহিত্যের উদ্ভব হয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা অবলম্বনেই মর্সিয়া সাহিত্যের উদ্ভব হয়েছে। মর্সিয়া সাহিত্য যারা রচনা করেছেন, মর্সিয়া সাহিত্য কর্মের একটা উদাহরণ, আপনার দৃষ্টান্ত আপনারা একটা ছক আকারে লিখে রাখেন। একটা হচ্ছে কাব্যের নাম আর একটা হচ্ছে কবির নাম, দুই পাশে আমরা দুটো লিখছি। মর্সিয়া সাহিত্যের প্রথম যে বইটি লেখা হয়েছে সেই বইটির নাম জয়নবের চৌতিশা। জয়নবের চৌতিশা। জয়নবের চৌতিশা এটা রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ। রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ তিনি প্রথম মর্সিয়া সাহিত্য রচনা করেছেন। এই জন্য তাকে মর্সিয়া সাহিত্যের আদি কবি বলা হয়। মর্সিয়া সাহিত্যে তাহলে কারবালার শোকাবহ ঘটনা অবলম্বনে মধ্যযুগে যে কাব্যগুলো লেখা হয়েছে ওগুলোকেই মর্সিয়া সাহিত্য বলা হয়। আর এই মর্সিয়া সাহিত্য যে কবির মাধ্যমে যাত্রা শুরু হয়েছে সেই কবির নাম শেখ ফয়জুল্লাহ। তিনি যে বইটি রচনা করেছেন সেই বইটির নাম জয়নবের চৌতিশা। আর এই চরিত্র জয়নব চরিত্রটা কারবালার ঘটনায় আছে আপনারা জানেন, অতএব এই নামটা দেখলেই বুঝবেন যে এটা কারবালার ঘটনা নিয়ে রচিত হয়েছে। আরো যে সকল মর্সিয়া সাহিত্য রচিত হয়েছে তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে জঙ্গনামা। জঙ্গ মানে যুদ্ধ, জঙ্গ মানে যুদ্ধ, এবং একবার পরীক্ষা এসেছিল জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু কি। তাহলে জঙ্গনামা কাব্যের বিষয়বস্তু হচ্ছে যুদ্ধ বিগ্রহ। আর এই জঙ্গনামা কাব্যটি রচনা করেছেন দৌলত উজির বাহরাম খান। এর আগে আমরা দৌলত উজির বাহরাম খানের একটা রোমান্টিক প্রণয় কাব্যের কথা বলেছিলাম, লাইলি মজনু। সেই একই দৌলত উজির বাহরাম খান আর একটা বই লিখেছেন, এটা হলো তার মর্সিয়া সাহিত্য। বাহরাম খান, দৌলত উজির বাহরাম খান, তিনি রচনা করেছেন জঙ্গনামা। একই জঙ্গনামা নাম দিয়ে আরেকজন একটা কবি একটা রচনা করেছেন। জঙ্গনামা নাম দিয়ে আরো একজন কবি একটা বই রচনা করেছেন একই নামে জঙ্গনামা। কিছু কিছু বই আপনারা দেখছেন মধ্যযুগেই একটাই কয়েকজনের রচনা করে, যেমন সাইফুল মুলুক বদিউজ্জামাল বলেছি আমরা, একাধিক জনের রচনা করেছে। তারপরে আজ এখন আবার জঙ্গনামা, দুটো জঙ্গনামা আছে। এইটা রচনা করেছেন হায়াত মামুদ। হায়াত মামুদ রচনা করেছেন। তারপরে আরেকটা বইয়ের নাম লিখেন মকতুল হোসেন। মকতুল হোসেন। মকতুল হোসেন। হোসেন, মকতুল শব্দের অর্থ হচ্ছে হত্যা। তাহলে মকতুল হোসেন মানে হচ্ছে হোসেনকে হত্যা। দেখেন জয়নব আছে, জঙ্গ আছে,
তারপরে হোসেন আছে, এতে বুঝবেন এটা কারবালার ঘটনা নিয়ে লেখা। মুকতুল হোসেন বইটা লিখেছেন মোহাম্মদ খান। মোহাম্মদ খান। আরো একটা বইয়ের নাম লিখেন ইমামগণের কেচ্ছা। ইমামগণের কেচ্ছা, এইটা লিখেছেন রাধা রমন গোপ। মুসলমানদের কারবালার ঘটনা নিয়ে একজন হিন্দু কবি সাহিত্য রচনা করেছেন। একজন হিন্দু কবি সাহিত্য রচনা করেছেন। এই জন্য এই তথ্যটা গুরুত্বপূর্ণ যে কোন হিন্দু কবি মর্সিয়া সাহিত্য রচনা করেছেন। চৌতিসা মানে 34 অক্ষরের সমন্বয়ে, মানে প্রথমটা ফার্সি না আরবি শব্দ হবে, ফার্সি না আরবি হবে। আপনাদের কোন কোন জায়গায় হয়তো ফার্সি শব্দ দেওয়া আছে। বাংলা একাডেমির সর্বশেষ যে অভিধান, সেখানে এটাকে আরবি শব্দ বলা হয়েছে, মানে আপডেট হচ্ছে এটা আরবি শব্দ। দ্বিতীয়টার ঘটনা কি নিয়ে? সবই কারবালার ঘটনা নিয়ে। মানে দ্বিতীয়টার ঘটনা কি নিয়ে মানে আবার কি? এইটা এই প্রশ্ন কেড়ে করছে, আল্লাহ তোর বিচার করতো? এই বেটি সংসার করে কার সাথে? হ্যাঁ, সবই তো কারবালার ঘটনা নিয়ে। এখানে কারবালার ঘটনা ছাড়া তো আর কিছু নাই। আর সে এখন কয় দ্বিতীয়টার ঘটনা কি নিয়ে? আল্লাহ তার বিচার করবে নাকি করবে না? যাই হোক, আমরা তাহলে আলোচনা এখানে শেষ করার আগে বলে নেই যে মর্সি একটা আরবি শব্দ। এর অর্থ শোক বা আহাজারি। অতএব মর্সিয়া সাহিত্য বলতে বোঝায় শোক কাব্য, শোকের সাহিত্য। আর এই মর্সিয়া সাহিত্য প্রথম রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ। তাকে মর্সিয়া সাহিত্যের আদি কবি বলা হয়। আর এছাড়া বইগুলোর নাম মনে রাখবেন। আর একজন হিন্দু কবি মর্সিয়া সাহিত্য রচনা করেছেন, এটা স্পষ্ট করে মনে রাখবেন। সেটা হচ্ছে রাধারমণ গুপ্ত। জঙ্গনামা দ্বিতীয়টার ঘটনা, এরা আল্লাহ! জঙ্গনামা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, সবগুলোর ঘটনাই হচ্ছে কারবালার ঘটনা। জঙ্গনামা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা, চতুর্থটা, পঞ্চমটা, দশমটা, সবগুলোর ঘটনাই কারবালার ঘটনা। এখানে সবগুলোই কারবালার ঘটনা নিয়ে রচিত হয়েছে। কারবালার ঘটনার না বাইরে এখানে কিছু নাই। কারবালার ঘটনার বাহিরে এখানে কিছু নাই। তো এতক্ষণ পর্যন্ত, ওরে আল্লাহ রে, হইছে হইছে রে বাবুদ বাবুদ, হইছে। হ্যাঁ। তো এতক্ষণ পর্যন্ত আপনারা আমাকে সময় দিয়েছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আর লেকচার, লেকচার, আর লেকচার, লেকচার 1 2 3, যারা যে কয়েকটা ক্লাস করেছেন, প্রতিদিনের টপিক প্রতিদিনই আলোচনা শেষ করবার চেষ্টা করবেন। প্রতিদিনের আলোচনা প্রতিদিন পড়ে ফেলবার চেষ্টা করবেন। তাহলে আপনার পড়া জমে থাকবে না এবং ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে। তো সবার জন্য শুভকামনা জানিয়ে আজকে আমাদের এই ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। এই দোকান বন্ধ। কি অবস্থা? ও মা, স্যার নাই? কই? কই আছে? কই থাক কই?
হ্যাঁ, কোন পরিস্থিতি?